এই বিয়ে হতে পারে না, কারণ আমি ঈশান ভাইয়ের বাচ্চার মা হতে চলেছি। নিজের ছোট বোন তৃণার মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল তৃষ্ণা। আজকে তার চাচাতো ভাই ঈশানের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হওয়ার কথা, অথচ এমন সময় তার আপন বোন এসে এমন কথা বলছে। বাড়ির অন্যান্য সদস্যরাও চরম পর্যায়ের অবাক হয়ে গেছেন। তৃষ্ণা, তৃণার বাবা তৌফিক খান রাগে গলায় বলে ওঠেন, এসব কি বাজে কথা বলছো তুমি তৃণা? আজ তোমার বড় বোনের সাথে ঈশানের বিয়ে হবে, আর তুমি এখানে এসে এসব বলছো? তৃণা দ্রুত শ্বাস নিতে থাকে। সে জানে আজ সে যেটা করছে তার জন্য তাকে অনেক সাহসের সঞ্চার করতে হবে নিজের মনে। এরপর থেকে হয়তো অনেক কিছু সহ্যও করতে হবে। তবুও সে দমল না। আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, আমি যেটা বলছি সেটা শতভাগ সত্য। বিশ্বাস না হলে প্রেগনেন্সির রিপোর্টটা তোমরা দেখতে পারো। তৌফিক খান ছুটে এসে রিপোর্টটা হাতে নিলেন। সাথে সাথেই ভীষণভাবে অবাক হয়ে গেলেন তিনি। রাগে ক্ষোভে তৃণার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। চিৎকার করে বলে উঠলেন, এই দিন দেখার জন্য কি তোকে বড় করেছিলাম? ঈশানের বাবা রুহুল খান আর মা সাইদা বেগমও স্তব্ধ হয়ে গেছেন। বিস্ময়তা কাটিয়ে উঠে ঈশান বলে উঠল, এসব তুই কি বলছিস তৃণা? আমার নামে এরকম মিথ্যা অপবাদ কেন দিচ্ছিস তুই? আমি যে মিথ্যে বলছি না সেটা তুমিও খুব ভালো করে জানো ঈশান ভাই। এই বাচ্চাটা তো তোমারই। স্টপ দিস ননসেন্স। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোকে খুন করে দেব। এখন তো আমাকে খুন করতে চাইবেই। আমাকে ভোগ করা হয়ে গেছে কি না, তাই তো এখন আমার বড় বোনকে বিয়ে করতে চাইছ। ঈশানের মাথার রাগে ফেটে যাচ্ছিল। ইচ্ছা করছিল তৃণার গলা টিপে ধরতে। সে কিভাবে তার নামে এমন মিথ্যা অভিযোগ দিতে পারল? এর মধ্যে তৃষ্ণা তৃণার সৎমা প্রেরণা বেগম মুখ খুললেন। তিনি বললেন, আমি তৃণাকে চিনি। ও মিথ্যা বলার মেয়ে নয়। তাছাড়া কোন মেয়ে নিজের ব্যাপারে এমন মিথ্যা বলে? ঈশান রাগে ফুঁসে উঠে বলল, সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কোথায় কোন ছেলের সাথে রাত কাটিয়ে এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এতক্ষণ চুপ থাকলেও তৃষ্ণার ধৈর্যের ভাত এবার ভেঙে যায়। ঈশানের কথা শুনে তৃষ্ণা চেঁচিয়ে বলে ওঠে, আমার বোনের নামে আর একটাও বাজে কথা বলবে না। আমার ভোলা ভালা বোনটাকে ব্যবহার করে এখন ওকেই দোষ দিচ্ছ তুমি? তৃষ্ণা, তুই আমায় বিশ্বাস কর। কিভাবে বিশ্বাস করব তোমায়? আমি তো অনেক দিন থেকেই তোমাদের ঘনিষ্ঠতা লক্ষ্য করেছি। ছোট থেকেই তো তোমাদের অনেক ভাব। বড় হওয়ার সাথে সাথে মেলামেশা আরও বাড়ে। তবু আমি এটা নিয়ে খারাপ কিছু ভাবিনি। ভেবেছি সাধারণ কাজিন হিসেবেই তোমরা মেলামেশা করো। কিন্তু আজ আমার সামনে সবটা পানির মতোই পরিষ্কার। তোমরা দুজন মিলে এভাবে আমায় ঠকাতে পারলে? ঈশান ভাইয়া, তুমি আমার বোনের সাথে এরকম করে আবার আমার জীবনটাও নষ্ট করতে চাইছিলে? তুই কেন বুঝতে চাইছিস না তৃষ্ণা, যে তৃণা মিথ্যা বলছে? তৃষ্ণা উঠে গিয়ে তৃণার পাশে গিয়ে দাঁড়ায়। তৃণার হাত থেকে প্রেগনেন্সির রিপোর্টটা নিয়ে বলে, তাহলে এই রিপোর্টটা কি মিথ্যা? হ্যাঁ, এইসব মিথ্যা। আমার আর তৃণার মধ্যে এরকম কিছু হয়নি কখনো। তৃণা অশ্রুসিক্ত নয়নে বলে, মিথ্যে কেন বলছো ঈশান ভাই? সেদিন রাতে তো তুমি আমার সাথে ঘনিষ্ঠ হয়েছিলে। যেদিন বাড়ির সবাই দাওয়াত খেতে গিয়েছিল, তোমার মনে নেই? সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে কেউ বাড়ি ফিরতে পারিনি। পুরো বাড়িতে শুধু তুমি আর আমি। তুই নিজের মুখ বন্ধ কর, নয়তো আমি। তৃষ্ণা তৃণাকে আগলে দাঁড়ায়। ঈশানের চোখে চোখ রেখে বলে, তুমি আমার বোনের সাথে যা অন্যায় করার তা করে ফেলেছ। এখন এভাবে দায় এড়াতে পারবে না। তোমাকে ওর দায়িত্ব নিতেই হবে। মানে, তোমাকে আজ এই মুহূর্তে তৃণাকে বিয়ে করতে হবে। অসম্ভব। তৃণার সাথে ঘনিষ্ঠ হওয়ার আগে এসব মনে ছিল না? এখন এভাবে বললে তো তোমায় ছেড়ে দেব না। তৌফিক খান কি বলবেন কিছু বুঝতে পারছিলেন না। প্রেরণা বেগম সায়দা বেগমের কাছে গিয়ে বললেন, ভাবি, তুমি নিজের ছেলেকে বোঝাও। ও যদি এখন তৃণাকে বিয়ে না করে তাহলে বিষয়টা অনেক দূর এগিয়ে যাবে। বিয়েটা পারিবারিকভাবে হচ্ছিল, অন্য কেউ জানে না। কিন্তু সত্য তো কোনোদিন চাপা থাকে না। যদি কথাটা ছড়িয়ে পড়ে তাহলে আমাদেরই দুর্নাম হবে। তাছাড়া পুলিশ কেসও হতে পারে। সায়দা বেগম এমনিতেই অনেক ভীতু প্রকৃতির মানুষ। প্রেরণা বেগমের কথায় তিনি আরও বেশি ভয় পেয়ে যান। তাই ঈশানের কাছে গিয়ে বলেন, তুই এই বিয়েতে রাজি হয়ে যা ঈশান। এসব তুমি কি বলছো আম্মু? অন্তত তুমি এমন বলো না। রুহুল খান নিজের স্ত্রীর তালে তাল মিলিয়ে বলেন, তোমার আম্মু একদম ঠিক বলেছে।
পরিস্থিতি অনুযায়ী তোমাকে এখন তৃণাকেই বিয়ে করতে হবে। আর এমনিতেও তৃষ্ণা আর তোমাকে বিয়ে করবে না। কিন্তু আমি তৃণাকে না, তৃষ্ণাকে পছন্দ করি। তৃষ্ণা তৃণার কাঁধে হাত রেখে বলে, আমার বোনের সাথে এত বড় অন্যায় করে এখন তুমি এসব কথা বলতে পারো না। তুমি ওকে বিয়ে করতে বাধ্য। ঈশান আর সহ্য করতে পারছিল না। সে বলে, আমি তোমাদের কারো কথা শুনতে বাধ্য নই। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এই মিথ্যাবাদী মেয়ের ফাঁদে আমি অন্তত পড়ব না। তৃষ্ণায় ঈশানের পথ আগলে দাঁড়ায়। ঈশানকে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গিয়ে বসায়। তৃণাকেও তার পাশে বসিয়ে দেয়। অতপর কাজীকে উদ্দেশ্য করে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন, সব ঠিক থাকবে। শুধু পাত্রের জায়গায় তৃষ্ণা খান নাম বদলে তৃণা খান রাখুন। ঈশান কিছুতেই এই বিয়ে করবে না, কিন্তু পরিবারের সবাই এই বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। তাদের ধারণা, পরিবারের সম্মান রক্ষায় এখন এই বিয়েটা হওয়া আবশ্যক। ঈশান যখন কিছুতেই কবুল বলল না, সেটা দেখে প্রেরণা বেগম সায়দা বেগমের কাছে গিয়ে বললেন, কিছু একটা করো ভাবি। তোমার ছেলের ভালোর জন্য এখন তোমাকে এমন কিছু করতে হবে যাতে সে বিয়ে করতে বাধ্য হয়। সায়দা বেগম দৌড়ে রান্নাঘরে চলে গেলেন। সেখানে গিয়ে চাকু নিয়ে চলে এলেন। অতপর ঈশানকে উদ্দেশ্য করে বলল, তুই যদি কবুল না বলিস তাহলে কিন্তু আমি এই চাকু দিয়ে নিজের হাত কেটে ফেলব। আম্মু, তুমি এমন করো না। ঠিক আছে, আমি কবুল বলছি। ঈশানের কথা শুনে প্রেরণা বেগম ও তৃণার মুখে হাসি ফুটে ওঠে। পরিবারের বাকি সবাই স্বস্তি বোধ করেন। তৃষ্ণার মধ্যে কোনো অনুভূতি কাজ করছিল না। সে না খুশি হতে পারছে, না তো দুঃখী। ঈশানের সাথে যখন তার বিয়ের কথা ওঠে তখনও তার এমন অনুভূতি হয়েছিল। এমন না যে সে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু ছোটবেলা থেকে যাকে ভাই নজরে দেখেছে তাকে বিয়ে করার জন্য খুব একটা মত ছিল না তার। তবে তৃষ্ণা পরিবারের বাধ্য মেয়ে, তাই সকলের সিদ্ধান্ত চুপচাপ মেনে নিয়েছিল। কিন্তু আজ যে এমন কিছু ঘটবে সেটা সে ভাবতেই পারেনি। এদিকে ঈশান কবুল বলার আগে একবার শেষবারের মতো তৃষ্ণার দিকে তাকায়। যখন থেকে ভালোবাসা বুঝতে শিখেছে তখন থেকেই সে ভালোবাসে তৃষ্ণাকে। পরিবারের সবাইকে বলে রাজি করিয়েছিল মেয়েটিকে বিয়ে করার জন্য। অথচ আজ শেষ সময় এসে তীরে এসে তরি ডুবল। তৃষ্ণা তার না পাওয়ার তালিকাতেই থেকে গেল। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ঈশান বলে উঠল, কবুল। তৃণা ও ঈশানের বিয়ে সম্পূর্ণ হল। বাসর ঘরে গটিসুটো হয়ে বসে আছে তৃণা। একটু আগে তৃষ্ণা এসে তাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে। তৃণা তৃষ্ণার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তৃষ্ণা তৃণাকে এখানে বসিয়ে দিয়ে কোনো কথা না বলে চলে গেছে। তৃণার মনটা বেশ খারাপ হয়ে গেছে। তৃষ্ণা তার নিজের বড় বোন, মায়ের মৃত্যুর পর থেকে কত আদর যত্ন করে বড় করেছে, অথচ আর তৃণার জন্য তাকে অনেক কষ্ট পেতে হলো। তৃণার একটু খারাপ লাগলেও সে ভাবল এমনটা হওয়ারই ছিল। তবে সে আশাবাদী একসময় সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যে সময় এগিয়ে যেতে লাগল, তবে ঈশানের আশার কোনো নামগন্ধ নেই। এতে করে তৃণার যেমন কষ্ট হচ্ছে তেমন একটু স্বস্তিও হচ্ছে, কারণ তৃণা খুব ভালো করে জানে তার এই বাসরাত অন্য আর 5টা মেয়ের মতো সুখকর হবে না। অনেক কিছুর মোকাবেলা করতে হবে তাকে। ঈশান এসেই হয়তো তাকে বাজেভাবে অপমান করবে। তৃণা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12টা বাজতে চলেছে। তৃণার মুখে অমাবস্যার অন্ধকার নেমে এলো। আর কিছু সময় অপেক্ষা করার পর তৃণা ভাবল ঈশান বোধহয় আজ রাতে আর আসবে না, তাই সে শুয়ে পড়ল। তার চোখে ঘুমও নেমে এলো। সবেমাত্র 2 চোখ বন্ধ করেছে তৃণা, এমন সময় রাগে ক্রোধে উন্মাদ হয়ে ঈশান বাসর ঘরে প্রবেশ করল। তৃণাকে বাসর ঘরে শান্তিতে ঘুমাতে দেখে ঈশানের রাগের পরিমাণ কয়েকগুণ বেড়ে গেল। সে দাঁত কটমট করতে করতে বলল, আমার জীবনের সব শান্তি নষ্ট করে তুই এখানে শান্তিতে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। বলে ঈশান ছুটে গেল তৃণার দিকে। তৃণার কাছে গিয়ে তাকে টেনে তুলল। সবেমাত্র তৃণার চোখ লেগে গিয়েছিল। ঈশান এভাবে অতর্কিতভাবে টেনে তোলায় থতমত খেয়ে গেল তৃণা। পিটপিট করে তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশান তৃণাকে টেনে তোলেই ক্ষান্ত হয় না। তৃণাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে থাকে। তৃণার অসহ্য যন্ত্রণা হতে থাকে। তৃণা আর্তনাদ করে বলে ওঠে, ঈশান ভাই, সারণ আমার লাগছে। ঈশান ক্ষেপে গিয়ে বলে, একদম চুপ, তুই এটাই ডিজার্ভ করিস। আমার জীবন নষ্ট করে তুই শান্তিতে থাকবি সেটা তো হতে পারে না। আমি কিভাবে তোমার জীবন নষ্ট করলাম ঈশান ভাই? একদম নাটক করবি না।
তুই আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে আমায় বিয়ে করেছিস। আজ এই ঘরে তৃষ্ণার থাকার কথা ছিল, কিন্তু তুই সেটা হতে দিসনি। আমার থেকে আলাদা করে দিয়েছিস তৃষ্ণাকে। কেন এমন করলি তুই, তৃণা? তুই জানতি না আমি তৃষ্ণাকে কত ভালোবাসি? তুই যেদিন আমায় তোর মনের কথা বলেছিলি, সেদিনই তো আমি স্পষ্ট তোকে এটা বলে দিই যে আমি শুধু আর শুধুমাত্র তৃষ্ণাকে ভালোবাসি। আমি নিরুপায় ছিলাম ঈশান ভাই, আমার নিজের জন্য নয়, আমার সন্তানের জন্যই আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। ঈশানের মাথা আরও বেশি গরম হয়ে যেতে থাকে। সে এবার চিৎকার করে বলে, নিকুচি করেছে তোর বাচ্চার। আমি জানি এইসব তোর মিথ্যা নাটক, আর আজ আমি সেটা প্রমাণ করে দেব। বলে ঈশান তৃণাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তৃণা তখন বলে ওঠে, ঈশান ভাই, আস্তে, আমাদের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে। তৃণার কথা শুনে ঈশানের রাগ আরও বেড়ে যায়। সে আরও জোরে জোরে টানতে টানতে নিয়ে যায় তৃণাকে। তৃণাকে টানতে টানতে তৃষ্ণার ঘরে নিয়ে যায় ঈশান। তৃষ্ণা অনেক রাত অব্দি জাগে। আজ দরজাটা খোলা রেখে বেলকনিতে দাঁড়িয়েছিল তৃষ্ণা। নিজের আপনজনদের থেকে কষ্ট পেয়ে তার মনটা একদম বিষিয়ে গেছে। এমন সময় রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে রুমে চলে আসে তৃষ্ণা। তৃণা আর ঈশানকে দেখে তার ভ্রু কুঁচকে যায়, সাথে রাগও হয় খুব। তৃষ্ণা বেশ রাগে স্বরে বলল, তোমরা কেন এসেছো এখানে? আজকে না তোমাদের দুজনের জীবনের সব থেকে সুন্দর রাত? আমার এখানে এসে সে রাতটাকে নষ্ট করো না। ঈশান তৃণাকে ধাক্কা দিয়ে তৃষ্ণার সামনে ফেলে দিয়ে বলে, তোর বোনের আসল রূপ তোর সামনে তুলে ধরার জন্যই এখানে নিয়ে এসেছি। তুই একজন ডাক্তার, তোর কাছে নিশ্চয়ই প্রেগনেন্সির কিট আছে। তখনও যে রিপোর্ট দিয়েছিল তার ওপর আমার কোনো বিশ্বাস নেই। তুই এখন ওকে আর একটা কিট দে, দেখি এবার কি রিপোর্ট আসে। তৃষ্ণা তাই করে তৃণাকে একটা প্রেগনেন্সির কিট দেয়। তৃণা আমতা আমতা করে বলে, তখন তো টেস্টের রেজাল্টই দিলাম, আর কতবার টেস্ট করতে হবে? তৃষ্ণার সন্দেহভাজন স্বরে বলল, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে তো টেস্ট করতে কোনো অসুবিধে নেই। আরেকবার টেস্ট করলে নিশ্চয়ই রিপোর্ট বদলে যাবে না? তৃণা কাঁপা কাঁপা হাতে টেস্ট কিটটা হাতে তুলে নেয়, অতঃপর চলে যায় ওয়াশরুমে। অনেকক্ষণ পর যখন সে বেরিয়ে আসে না, তখন ঈশান বাইরে থেকে চিৎকার করে বলে, কি হলো, এত সময় কেন লাগছে তোর? তৃণা একটু পরে বেরিয়ে এলো, এসে কিটটা তৃষ্ণার হাতে তুলে দিল। ঈশান তৃষ্ণাকে শুধালো, রিপোর্ট কি এসেছে? নিজেই দেখে নাও। ঈশান কিটটা হাতে নিয়ে দেখে রিপোর্ট পজিটিভ। তার নিজের চোখেই বিশ্বাস হতে চায় না। সে বলে ওঠে, এটা হতে পারে না। তৃণা নিশ্চয়ই কোনো কারসাজি করেছে। এর মধ্যে তৃণার হঠাৎ করে খুব বমি পায়। সে মুখে হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছোটে, গলগল করে বমি করে দেয়। তৃষ্ণা ঈশানের উদ্দেশ্যে বলে, তুমি কি এরপরেও সত্যটা অস্বীকার করবে ঈশান ভাই? হ্যাঁ, কারণ আমি জানি আমি নির্দোষ। এসব প্রেগনেন্সির কিটে আমার কোনো বিশ্বাস নেই। কাল আমি ওকে নিয়ে তোর হসপিটালে যাব, ওর প্রেগনেন্সি টেস্ট করাবো, তারপরে সব পরিষ্কার হয়ে যাবে। তৃষ্ণা বিরক্তির সাথে বলে ওঠে, তোমার যা করার তুমি করো, কিন্তু প্লিজ এখন তোমার ওয়াইফকে নিয়ে এই রুম থেকে বেরিয়ে যাও। আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। ঈশান রুম থেকে চলে যায়। তৃণা ওয়াশরুম থেকে বেরিয়ে ঈশানকে না দেখে তৃষ্ণাকে শোধায়, আপি, ঈশান ভাইয়া কোথায়? জানি না আমি। তুই এই রুম থেকে এক্ষুনি বের হ। তোকে সহ্য হচ্ছে না আমার। বিশ্বাস করো, আমি সত্যি প্রেগনেন্ট। তুই আমার রুম থেকে বের হ বলছি, জাস্ট লিভ। তৃণা মাথা নিচু করে বের হয়ে যায়। পরের দিন ঈশান বেশ দ্রুতই অফিস থেকে চলে আসে। উদ্দেশ্য যে করেই হোক তৃণার সব ষড়যন্ত্র সবার সামনে আনা। বাড়িতে এসে সে তৃণার নাম ধরে ডাকতে থাকে, পুরো বাড়ি মাথায় তোলে। ধীরে ধীরে বাড়ির সবাই নিচে নামে। তৃণাও প্রেরণা বেগমের সাথে নিচে নেমে আসে। ঈশান তৃণাকে উদ্দেশ্য করে বলে, তুই এক্ষুনি আমার সাথে হসপিটালে চল, আজ তোর সব জারিজুরি বের করব। তৃণা প্রেরণা বেগমের দিকে তাকায়। প্রেরণা বেগম তৃণাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক থাকবে। তৃণা ভরসা পেয়ে ঈশানের সাথে চলে যায়। তৃণাকে নিয়ে ঈশান হসপিটালে যায়। সেখানে গিয়ে তৃণার প্রেগনেন্সি টেস্ট করানো হয়। হাসপাতালেই তৃষ্ণার সাথে দেখা হয়ে যায় তাদের। তৃষ্ণা তাদের এড়িয়ে যেতে চাইলে ঈশান তাকে আটকে বলে, একটু থাম তৃষ্ণা, এখনই তৃণার প্রেগনেন্সির রিপোর্ট চলে আসবে। আসল সত্যটা দেখে তারপর যা।
একটু পরে রিপোর্ট নিয়ে আসেন একজন নার্স। তিনি রিপোর্টটা ঈশানের হাতে দেন। ঈশান তৃষ্ণাকে রিপোর্টটা দিয়ে বলে, তুই নিজের চোখে সবটা দেখে নে। তৃষ্ণার রিপোর্টটা খুলে দেখে। অতপর বিস্ফোরিত নয়নে তৃণার দিকে তাকায়। তৃণা ভয়ে ঢোক গিলে। তৃণা তৃষ্ণার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করে। তার পূর্বে তৃষ্ণার রেগে টেস্ট রিপোর্টটা ঈশানের দিকে ছুঁড়ে মারে। ঈশান হতবাক হয়ে তাকায়। তৃষ্ণার রাগে ফুঁসে উঠে বলে, নিজের চোখে রিপোর্টটা দেখে নাও। রিপোর্ট পজিটিভই এসেছে। এর মানে তৃণা সত্যি বলছে। তুমি কি এরপর কিছু বলবে? বিশ্বাস করো তৃষ্ণা, এসব মিথ্যা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে ঈশান ভাই। এখন তুমি আর এখানে কোনো সিন ক্রিয়েট করো না। তোমার ওয়াইফকে নিয়ে চলে যাও এখান থেকে। খুব শীঘ্রই তোমাদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তোমাদের সংসারটা সুন্দর করে সাজাও আর আমাকে প্লিজ একটু শান্তি দাও। বলে তৃষ্ণা চলে যায় সেই স্থান থেকে। তৃষ্ণা চলে যাওয়ার পর ঈশান তৃণার দিকে রাগী চোখে তাকায়। তৃণার হাতটা শক্ত করে ধরে বলে, বল, তুই কি করেছিস? নিশ্চয়ই রিপোর্টটা ভুয়া, তাই তো? আমি ভুয়ার রিপোর্ট কিভাবে তৈরি করব ঈশান ভাই? তাছাড়া তুমিও খুব ভালো করেই জানো এই রিপোর্টটা মিথ্যা নয়। কারণ এই বাচ্চাটা। তৃণা তার কথা সম্পূর্ণ করতে পারে না। তার পূর্বে ঈশান থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। তৃণা গালে হাত দিয়ে বলে, তুমি আমায় মারলে ঈশান ভাই? হ্যাঁ, বেশ করেছি। প্রয়োজন পড়লে আরও মারব। বলে ঈশান দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায়। তৃণাও অশ্রুসিক্ত নয়নে তার পিছনে যেতে থাকে। ঈশান বাইরে এসে গাড়িতে উঠে তৃণাকে না নিয়ে চলে যায়। রাগে তার মাথা ভনভন করছে। ঈশানের মাথায় তো এটাই ঢুকছে না যে রিপোর্ট পজিটিভ এলো কিভাবে। মুখে যায় বলুক, ঈশান নিজেও এটা খুব ভালো করে জানে যে এত স্বনামধন্য একটা হসপিটালে ভুল রিপোর্ট কখনো দেবে না। একই সাথে গতকাল রাতে তৃণার বমি করার কথাও ঈশানের মাথায় এলো। সেটা তো মিথ্যা ছিল না। এর মানে কি তৃণা সত্যি প্রেগনেন্ট? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি তৃণাই সত্যি বলছে? সে কি তাহলে প্রেগনেন্ট? কিন্তু ঈশান তো খুব ভালো করে জানে যে বাচ্চাটা তার নয়। তাহলে বাচ্চাটা আসলে কার? ঈশান কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা করে ব্যাপারটা নিয়ে। অতপর তার মাথায় কিছুটা ঢোকে ব্যাপারটা। ঈশান আন্দাজ করতে পারে বাচ্চাটা তার না হলে এটা হয়তো অন্য কারো বাচ্চা। এর মাঝে তৃণা অন্য কারো বোঝা তার ঘাড়ে চাপাতে চাইছে। কথাটা ভাবতেই রাগে ঈশানের পুরো শরীর কাঁপতে থাকে। তবে সে এত সহজে তৃণার উদ্দেশ্য সফল হতে দিবে না। ঈশান স্বগতোক্তি করে বলে, এবার আমি সব সত্য সামনে বের করেই ছাড়ব। এজন্য আমাকে সবার আগে তৃণার সন্তানের আসল বাবাকে খুঁজে বের করতে হবে। তারপর বাকি সবকিছু। তৃণা একা একাই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। প্রেরণা বেগম ও তৌফিক খান নিচেই বসেছিলেন। তৃণাকে দেখা মাত্রই তৌফিক খানের মাথায় রাগ চেপে বসে। এই মেয়েটা জন্মের 1 বছর পরেই তার প্রিয়তমা স্ত্রীকে তিনি হারিয়েছিলেন। সে সময় অনেকে মেয়েটাকে অপয়া বললেও সেসব কথা কানে তোলেননি তিনি। মা মরা মেয়েটাকে মায়ের অভাব বুঝতে দেননি। তৃষ্ণার থেকেও বেশি আদর দিয়েছেন। অথচ এই মেয়েটাই তার সব সম্মান ধূলিসাৎ করে দিল। এখন তৌফিক খানেরও মনে হচ্ছে এই মেয়ে সত্যি অপয়া। তিনি কোনো বাক্য ব্যয় না করে বসার ঘরে নিজের রুমে চলে যান। তিনি যাওয়ার পরে প্রেরণা বেগম এসে তৃণার পাশে দাঁড়ান। তৃণার কাঁধে হাত রেখে বলেন, সবকিছু ঠিক তো? হ্যাঁ, রিপোর্ট পজিটিভই এসেছে। তা তো আসবেই, কারণ তুমি তো সত্যিকার অর্থে প্রেগনেন্ট, সেটা আমি জানি। কিন্তু আমার এখন কেমন জানি লাগছে। আচ্ছা, আমি কি কোনো ভুল করছি? তুমি কোনো ভুল করছো না। যা করছো নিজের সন্তানের জন্যই তো করছো। তার তো একটা বৃত্তি পরিচয় দরকার আছে নাকি? নিজের জন্য না ভাবো। নিজের অনাগত সন্তানের কথা ভেবে যা হচ্ছে সেটাকে সঠিক মেনে নাও আর নিজেকে শক্ত করো। তৃণা দীর্ঘশ্বাস ফেলে। জীবন তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে একসময় যেসব কাজকে সব থেকে বেশি ঘৃণা করত, আজকাল সেসবই কাজই করতে হচ্ছে। যেমন প্রেরণা বেগমের সাথে ঘনিষ্ঠতা। তৃণার আজও মনে পড়ে সে যখন 10ম শ্রেণীতে পড়ছিল তখন তার বাবাই মহিলাকে বিয়ে করে আনেন, যা তৃণাকে প্রচুর মর্মাহত করে। তৃণার যখন মাত্র 1 বছর বয়স আর তৃষ্ণার 5, তখন তাদের মায়ের মৃত্যু হলে তৌফিক খান এতগুলো বছর একাই নিজের 2 মেয়েকে মানুষ করেন। কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি। দ্বিতীয় বিয়ের কথা বললেও রেগে যেতেন তিনি। কিন্তু হঠাৎ করে শেষ বয়সে গিয়ে কেন এভাবে প্রেরণা বেগমকে তিনি বিয়ে করলেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন ছিল সবার জন্য।
তৃণার জানা মতে প্রেরণা বেগম তৌফিক খানের বন্ধু আব্দুল করিমের স্ত্রী ছিলেন। আব্দুল করিমের মৃত্যুর কিছু মাসের মধ্যেই তিনি প্রেরণা বেগমকে বিয়ে করেন। তৃষ্ণা বরাবরই শান্তশিষ্ট আর বোঝদার মেয়ে, তাই সে এটা নিয়ে কোনো কথা বলেনি। সবটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিল। কিন্তু তৃণা মোটেও সবটা এত সহজে মানেনি। সে তার বাবার এই কাজের প্রতিবাদ করেছিল। প্রেরণা বেগমকে বিয়ে করায় একদিন না খেয়ে ঘরের দরজা বন্ধ করেছিল। পরে অনেক কষ্টে তাকে খাওয়ানো হয়। প্রেরণা বেগমের সাথে কখনো ভালো ব্যবহার করেনি তৃণা। নিজের মায়ের জায়গায় বসাতে পারেনি। কিছুদিন আগে অবধি ভালো করে কথাই বলতো না, কিন্তু এই কদিনে সমীকরণ পুরো বদলে গেছে। তৃষ্ণার মন মেজাজ আজ খুব একটা ভালো নেই। এমনিতেও বিয়ের দিন যা হলো তাতে তার ভীষণ রাগ জমেছে মনে। কিন্তু তারপরেও যা সবকিছু হলো সেটা তার মন পুরো খারাপ করে দিয়েছে। ছোটবেলা থেকে চাপা স্বভাবের তৃষ্ণা। অবশ্য মায়ের মৃত্যুর আগে সে এমন ছিল না। বাবা চাচার মুখে শুনেছিল মা বেঁচে থাকতে নাকি অনেক চঞ্চল ছিল, কিন্তু মায়ের মৃত্যুর সাথে সাথে চঞ্চলতাও তার মধ্য থেকে হারিয়ে গিয়েছিল। ছোট্ট মেয়েটি মায়ের অভাব বুঝে ওঠার আগে ছোট বোনের দায়িত্ব কাঁধে এসে নামে। বাবাও ছোট বোনকে বেশি সময় দেয়, যার ফলে তৃষ্ণা ধীরে ধীরে গম্ভীর হতে থাকে। নিজের চাওয়া পাওয়া সব ভুলে যায়। নিজের মনের কষ্টও গোপন করতে শিখে যায়। কখনো নিজের মনের কথা শেয়ার করার মতো কাউকে পায়নি। এভাবে থাকতে থাকতে যেন তৃষ্ণা মানিয়ে নিয়েছে। কিন্তু এখন যে সে পারছে না। নিজের মনের এই কষ্টকর অনুভূতি লুকানো আর সম্ভব না। তৃষ্ণা খুব করে চাইছে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে, নিজের মনের বোঝা হালকা করতে, কিন্তু সেটা যে সম্ভব নয়। এর মধ্যে তার চেম্বারে একজন নার্স প্রবেশ করে বলল, আপনার একজন পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, আইসিইউতে আপনাকে প্রয়োজন। তৃষ্ণার বিন্দুমাত্র সময় ব্যয় করে না। নিজের মনের অবস্থা যেমনই হোক, নিজের দায়িত্বে অবহেলা সে কোনোমতেই করবে না। ডাক্তারি পেশায় আসার সময় যে শপথ করেছিল তা যে তাকে পূর্ণ করতে হবে। তৃষ্ণা আইসিইউতে গিয়ে রোগীটির কাছে যায়। তার পেশেন্ট ৮০ বছরের এক প্রবীণ ব্যক্তি। অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। তৃষ্ণার আর বেশি কিছুর করার ছিল না, কারণ তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে লোকটির মৃত্যুর কোলে ঢলে পড়ে। তৃষ্ণার আজ ভীষণ কষ্ট হয়। যদিও একজন ডাক্তার হিসেবে এটা তার কাছে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আজ কেন জানি তার মনে হচ্ছে তার মানসিক অবস্থার কারণেই তার দ্বারা এই গাফিলতি হয়ে গেছে। যদিও তার এই ভাবনা ব্যাঠিক, তবে এই মুহূর্তে তার এমনটাই মনে হচ্ছিল। তৃষ্ণার চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে আইসিইউ থেকে বেরিয়ে আসে। তৃণা অনেকক্ষণ থেকে বাগানের সামনে পায়চারি করছে। আজ তার মন বেশ বিক্ষিপ্ত। নিজের মধ্যে ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে হিমশিম খাচ্ছে তৃণা। এরই মধ্যে হঠাৎ করে সে ঈশানকে দেখতে পেল। থমথমে মুখ করে এদিকে এগিয়ে আসছে সে। হয়তো সবেমাত্র বাড়িতে ফিরল। তৃণা ঈশানকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ঈশান ঠিক তৃণার সম্মুখে এসে দাঁড়ায়। তৃণার দিকে ঘৃণাভাজন দৃষ্টিতে তাকিয়ে থাকে। তৃণা পিছন ফিরে না তাকিয়েই ঈশানের উপস্থিতি অনুভব করতে পারে। কম্পনরত কণ্ঠে শুধায়, তুমি কি আমাকে কিছু বলতে চাও ঈশান ভাই? বলতে তো চাই অনেক কিছুই। তোর মতো মেয়ের সাথে ঠিক যতটা জঘন্য ব্যবহার করা যায় ততটা করতে চাই, কিন্তু আমার শিক্ষা আমাকে বাধা দিচ্ছে। আমার মতো মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাইছ? তোর মতো মেয়ে মানে যারা বিয়ের আগেই নিজের ইজ্জত অন্য কারো কাছে সঁপে দিয়ে তারপর সেই দায় অন্যের উপর চাপিয়ে দেয়। ঈশান ভাই, আমার ব্যাপারে একদম খারাপ কথা বলবি না। আমি মোটেও কোনো অন্যায় করিনি। বরঞ্চ থামলি কেন? বল, কি বলবি? কিছু না। আমি যাই বলি না কেন তুমি তো আমায় বিশ্বাস করবে না। তাহলে বলে কি লাভ বলো? এসব কথা বলে কোনো লাভ হবে না। তোর গর্ভে যে সন্তান বড় হচ্ছে তার আসল বাবা আমি নই। তবে এই সন্তানের আসল বাবাকে বলা মাই, তুমি এই সন্তানের পিতা। আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে তৃণা। ভালোই ভালোই তুই সত্য কথা বল, নয়তো আমি যা বলছি একদম সত্যি বলেছি। আমার পেটে তোমারই বাচ্চা, ঠিক আছে? তোকে কিছু বলতে হবে না। আমি নিজে থেকে সব সত্য বের করে আনব। তোর সন্তানের আসল বাবাকেও আমি বাইরে বের করে আনব। ঈশান কথাটা বলে চলে যায়। তৃণা করুণ দৃষ্টিতে ঈশানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তৃণা ফোন নিয়ে বাইরে এসেছে। কারো সাথে বেশ রেগেমেগে কথা বলছে সে। ঈশান তৃণাকে আজ সকাল থেকেই অনুসরণ করে চলেছে। তৃণার গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রেখে চলেছে সে। তাই তৃণাকে বাইরে আসতে দেখে
তার পিছন পিছন ঈশানও বাইরে চলে এসেছে। ঈশান দূর থেকে তৃণার বলা কথাগুলো শুনতে থাকে। তৃণা যেন কাউকে প্রচণ্ড রেগে বলছে, তুমি কেন আমার সাথে এমন করলে? তুমি না বলেছিলে আমায় ভালোবাসো? এই সেই ভালোবাসার পরিমাণ? আজ সত্যটা জানার পর তোমার ভালোবাসা নাই হয়ে গেল? বিপরীত দিক থেকে কি উত্তর এলো সেটা ঈশানের কর্ণগোচর হলো না, কারণ ফোনটা স্পিকারে দেওয়া ছিল না। তবে ঈশান এতটুকু ঠিকই বুঝতে পারল যে ওপাশ থেকে তিক্ত কিছু কথা বলা হয়েছে, যার কারণে তৃণার চোখ জলে ভিজে যায়। তৃণা বলে, আমি এই বাচ্চাটা কোনোভাবেই নষ্ট করতে পারবো না। যাই হোক না কেন, তাতে ওর কোনো দোষ নেই। তাহলে ওকে কেন আমি শাস্তি দেব? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ওকে পৃথিবীর আলো দেখাবই। তার জন্য আমাকে যা করতে হয় করব। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে কোনো সমস্যা নেই, বলে তৃণা ফোনটা রেখে দেয়। সাথে সাথে ঈশান তৃণার একেবারে সামনে গিয়ে দাঁড়ায়। তৃণা ঈশানকে হঠাৎ এভাবে নিজের সামনে দেখে হকচকিয়ে যায়। দুপা পিছিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, ঈশান ভাই তুমি? আমি আশায় তোর খুব ক্ষতি হয়ে গেল তাই না? ক্ষতি কেন হতে যাবে? আশ্চর্য, তুই কি এত কিছুর পরেও সত্যিটা লুকাবি তৃণা? আমি কিন্তু তোর সব কথোপকথন শুনেছি। কি শুনেছ তুমি? আমি এটাই শুনেছি যে তুই কাউকে এই বাচ্চাটার ব্যাপারে বলছিলি। আই থিঙ্ক সেই বাচ্চাটার আসল বাবা, রাইট? তুমি ভুল ভাবছ। ওহ তৃণা, জাস্ট শ্যাট আপ। তুই কেন এমন করছিস বল তো? সে ছোটবেলা থেকেই তো তুই আমাকে চিনিস বল। তোর সাথে তো আমার কাজিন কম বন্ধুত্বের সম্পর্কই বেশি ছিল। তুই জানিস আমি মিথ্যা সহ্য করতে পারি না। তাও কেন মিথ্যা বলছিস? আমি কোনো মিথ্যা বলছি না ঈশান ভাই। তাহলে আমি এতক্ষণ ধরে যা শুনলাম তা সব কি ভুল? তোকে বেশি কিছু করতে হবে না। তুই শুধু আমাকে ওই ছেলেটার ঠিকানা বল, আমি নিজে ওর সাথে কথা বলবো। ওকে বোঝাবো ও যাতে বাচ্চাটা সহ তোকে মেনে নেয়। এর ফলে তুইও লাইফে খুশি হবি, আর আমিও। অন্য কেউ তোমার বাচ্চাকে কেন মেনে নেবে ঈশান ভাই? এই বাচ্চাটা তো তোমার। ঈশানের ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায়। ঈশান তৃণার গলা চেপে ধরে বলে, খবরদার, আর একবার এই চরম মিথ্যে কথাটা বললে আমি কিন্তু তোকে। তৃণা কাশতে কাশতে বলে, তুমি এমন করলে কি সত্যটা মিথ্যায় পরিণত হবে ঈশান ভাই? ঈশান তৃণাকে ছেড়ে দিয়ে বলে, একদম ঠিক করছিস না তুই। এর ফল তোকে পেতেই হবে। তৃষ্ণারাতে বাসায় ফেরার পরপরই ঈশান তৃষ্ণার সাথে দেখা করে। ঈশানকে দেখেই তৃষ্ণার রাগ তরতর করে বেড়ে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, তুমি কোন সাহসে আমার সামনে এসেছ? তোকে কিছু কথা বলার ছিল, কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আমার সামনে থেকে দূর হও। তৃষ্ণা, সবসময় এরকম রাগ দেখাবি না। ভুলে যাস না আমি বয়সে তোর বড় হই। এটাই তো আমার দুর্ভাগ্য। যদি তুমি আমার চেয়ে বড় না হতে তাহলে আমি কি করতে বল? বল, চুপ করে আছিস কেন? আমার শিক্ষা আমাকে এসব করতে বাধা দিচ্ছে। তুই প্লিজ নিজের শিক্ষা নিয়ে বড়াই করিস না। কি শিক্ষা পেয়েছিস তুই? চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা? তোর বোন এসে বলল সে বাচ্চার মা হতে চলেছে, আর তোরা সবাই কোনো বাদ বিচার না করে আমার সাথে ওর বিয়ে দিয়ে দিলি। আমাকে নিজেকে সঠিক প্রমাণ করার একটা সুযোগ পর্যন্ত দিলি না। প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট দেখার পর তুমি আর কোন মুখে কথা বলছো? তৃণা গর্ভবতী মানে কি ওর সন্তানের বাবা আমি? তৃণা তোমার ব্যাপারে মিথ্যে বা বলবে কেন? সেটা তোর বোনই ভালো বলতে পারবে। তবে আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করার উপায় পেয়ে গেছি। হেয়ালি না করে যা বলার স্পষ্ট করে বলো। আমি আজ তৃণার কারো সাথে ফোনে কথোপকথন শুনেছি। ও তাকে বলছিল ও বাচ্চার দায়িত্ব নিতে। আমার মনে হয় ও নিজের বাচ্চার আসল বাবার সাথেই কথা বলছিল। তুমি নিজের দোষ থাকতে আর কত মিথ্যে বলবে বলো তো শুনি? আমি কোনো মিথ্যে বলছি না। যদি তোর আমার কথা বিশ্বাস না হয় তাহলে কাল সকালে আমার সাথে ইকো পার্কে চল। কাল ওদের দুজনের ইকো পার্কে দেখা করার কথা। বেশ, তবে তাই হবে। আমি এই শেষবারের মতো তোমাকে বিশ্বাস করলাম। এরপর ইকো পার্কে গিয়ে যদি কাউকে না দেখি তাহলে কিন্তু আমি আর কখনো তোমায় বিশ্বাস করব না। আমি বিশ্বাস করি কাল তৃণার প্রেমিক নিশ্চয়ই ইকো পার্কে আসবে। তারপর সব সত্য তোমার সামনে উন্মোচিত হবে। পরদিন সকালে তৃষ্ণার ঈশান ব্রেকফাস্ট করে একসাথে ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তৃষ্ণা বেশ অবাক হয়ে গেছে, কারণ আজ সকালেই তৃণা সত্যি সত্যি কোথায় যেন বেরিয়ে গেছে। তৃষ্ণার মনে এখন শুধু একটা কথাই ঘুরছে,
তাহলে কি ঈশান ভাই যা বলেছে তাই ঠিক? তৃণা কি সত্যি আজ তার প্রেমিকের সাথে? তৃষ্ণার ভাবনার মধ্যেই দুজনেই ইকো পার্কের সামনে এসে দাঁড়ালো। তৃষ্ণার ঈশান দেখল তৃণা পার্কে প্রবেশ করেছে। দুজনেই তার পিছু নেয়। পার্কের ভেতরে ঢুকেই তারা দেখতে পায় তৃণা একটি ছেলের সাথে দেখা করছে। তৃষ্ণার চোখ কপালে উঠে যায়। সে এখন নিশ্চিত যে ঈশান সত্য বলছিল। তৃষ্ণা দ্রুত এগিয়ে যায় তৃণার দিকে। তৃণা তৃষ্ণাকে দেখে থমকে যায়। সে ভাবতে পারেনি এভাবে ধরা পড়ে যাবে। তৃষ্ণা একেবারে তৃণার সামনে এসে উপস্থিত হয়। তৃণা হঠাৎ তৃষ্ণাকে এভাবে দেখে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। সব পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেটাই বুঝতে পারে না। তৃণা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তৃষ্ণা তখনও নিশ্চুপ। তৃণা নিজেকে ধাতস্থ করে নিজের মতো কিছু কথা সাজিয়ে নেয়। অতপর সেই কথাটা তৃষ্ণার সামনে উপস্থাপন করতে যাবে। তার পূর্বে তৃষ্ণা তৃণার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। তৃণা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে হয়ে তাকিয়ে রয়। তৃষ্ণার আগে ফোঁসফোঁস করতে করতে বলে ওঠে, ছি, তোকে আমার বোন বলতেও লজ্জা করছে। তার মানে ঈশান ভাই ঠিক বলছিল? তুই তার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলি। আর এই ছেলেটাই তোর সন্তানের আসল বাবা। জয় এতক্ষণ ধরে চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলছিল। এরকম সময় হঠাৎ করে নিজের দিকে দোষ চলে আসায় সে পুরোপুরি তাজ্জব বনে যায়। তৎক্ষণাৎ আপত্তি করে বলে, এসব কি বলছেন আপনি? আমি কেন ওই সন্তানের বাবা হতে যাব? আমার নামে একদম মিথ্যা অপবাদ দেবেন না। ঈশান এগিয়ে এসে জয়ের কলার চেপে ধরে কঠিন স্বরে বলে, একদম কোনো মিথ্যে কথা বলবি না। একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে তো খুব মজা লেগেছিল, তাই না? আর এখন বাচ্চা পেটে আসতেই তার দায়ভার নিতে পারছিস না? জয় এই কথাটা অস্বীকার করে বলে ওঠে, কিসের বাচ্চা? কার বাচ্চা? তৃণার পেটে যে বাচ্চা বড় হচ্ছে সেটা আমার নয়। আল্লাহর কসম করে বলছি, এই বাচ্চার বাবা আমি নই। ঈশান রেগে গিয়ে দু চারটা ঘুষি বসিয়ে দেয় জয়ের মুখে। এত কিছুর পরেও জয় নিজের স্বীকারোক্তিতে অটল থাকে। সে বলতে থাকে, এই বাচ্চার বাবা আমি নই। তৃণাকে আমি ভালোবাসি এটা ঠিক, কিন্তু সেটা একতরফা ভালোবাসা ছিল। তৃণার আমি একই ভার্সিটিতে পড়ি। ওকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলি। ওকে অনেকবার নিজের ভালোবাসার কথা বলেছি, কিন্তু ও আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। তবে আমি আশা ছাড়িনি। তৃণার মন জয় করার চেষ্টা করে গেছি। এভাবে দিন চলে যেতে থাকে। হঠাৎ করে একদিন তৃণা আমাকে নিজে থেকে ফোন করে। আমাকে জিজ্ঞেস করে আমি ওকে সত্যি ভালোবাসি কিনা, ওর জন্য সব করতে পারবো কিনা। আমি তখন বলি, হ্যাঁ, আমি তোমার জন্য সব করতে পারবো। তখনও হঠাৎ করে বলে ও নাকি প্রেগনেন্ট, আর এই বাচ্চাটা সহ আমায় ওকে বিয়ে করতে হবে। এটা ঠিক যে আমি তৃণাকে ভালোবাসি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি অন্য কারো বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে স্বীকৃতি দেব। তাই আমি তৃণাকে বলি এই বাচ্চাটা নষ্ট করতে। তাহলে আমার কোনো অসুবিধে থাকবে না ওকে মেনে নিতে। কিন্তু ও মানল না। তারপর অনেক কান্নাকাটি করল। আমাকে আজ এখানে এসে দেখা করতে বলল। ঈশান জয়ের কলার আরো জোরে ধরে বলে, আমি জানি এসব মিথ্যা তুই বলছিস। এর মধ্যে তৃণা হঠাৎ করে বলে ওঠে, ও কোনো মিথ্যে কথা বলছে না ঈশান ভাই। জয় সত্যিই বাচ্চাটার বাবা নয়। তাহলে তুই ওর সাথে কেন যোগাযোগ করছিলি? তোমাকে মুক্তি দেওয়ার জন্য ঈশান ভাই। তুমি যখন আমাকে আর আমার সন্তানকে মেনে নিতে চাইছো না, তখন আমিও চাই না জোর করে এই সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু এসব করতে গিয়ে বোধ হয় আমি জয়ের উপর অন্যায়ভাবে বোঝা চাপিয়ে দিতে চাইছিলাম। ঈশানের রাগের মাত্রা বাড়তে থাকে। সে জয় নামের ছেলেটির দিকে তাকায়। ছেলেটার চোখে মুখে দেখে মনে হচ্ছে না যে সে মিথ্যা বলছে। ঈশান ছেলেটিকে ছেড়ে দেয়। জয় তৃণার দিকে তাকিয়ে বলে, আমার দরজা এখনো তোমার জন্য খোলা আছে তৃণা। তুমি শুধু এই বাচ্চাটা নষ্ট করে দাও, আমি খুশি খুশি তোমাকে গ্রহণ করতে রাজি আছি। তৃণা দৃঢ়তার সাথে বলে, তুমি এখান থেকে চলে যাও জয়। আমি কখনোই এমন কিছু করব না। এই বাচ্চাটাকে আমি পৃথিবীর আলো দেখাবই। ঈশান এবার ভীষণ রেগে যায়। তৃণার উদ্দেশ্যে চিৎকার করে বলে, কোন পতিতা পল্লীতে গিয়ে পেট বাঁধিয়ে এসেছিস তুই? তৃণার ধৈর্যের বাঁধ আজ ভেঙে যায়। সে সপাটে থাপ্পড় বসিয়ে দেয় ঈশানের গালে। চিৎকার করে বলে ওঠে, আমি কোনো পতিতা পল্লীতে যাইনি, বরং এই বাচ্চাটা তোমার নিজেরই। তোমার কি সত্যি মনে নেই সেই বর্ষণ ভেজা রাতের কথা, যেদিন বাড়িতে কেউ ছিল না? তুমি সেদিন নেশা করেছিলে। আর ঈশান হাত দিয়ে ইশারা করে তৃণাকে থামিয়ে দেয়। অতপর কিছু একটা ভেবেই বলে,
আমার সেদিনের কথা কিছু মনে নেই, শুধু এতটুকুই মনে আছে আমি সেদিন সন্ধ্যায় ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে যখন ঘুম ভাঙে তখন আমার কিছুই মনে ছিল না। জানি আমি সেটা তোমার কিছু মনে না থাকাই স্বাভাবিক। তুমি নেশা করেছিলে আর তুই আমার নামে মিথ্যা অভিযোগ একদম দিবি না। আমি জানি আমাদের মধ্যে কিছু হয়নি। কি করলে তুমি বিশ্বাস করবে যে এই বাচ্চার বাবা তুমি? তুই আমাকে এমন কোনো প্রমাণ এনে দে যাতে করে তোর কথা প্রমাণিত হয়। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি সব প্রমাণিত করে দেব। আমি তোকে 24 ঘন্টার সময় দিচ্ছি। এর মধ্যে যদি সত্যটা প্রমাণ করতে পারিস তো ভালো, আর না হলে তুই কথা দে যে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। আমি তোমাকে কথা দিচ্ছি, হয় আমি 24 ঘন্টার মাঝে তোমার কাছে সব সত্য প্রমাণিত করে দেব, আর না হয় আমি বের হয়ে যাব আমাদের বাড়ি ছেড়ে। তৃষ্ণা এসব কিছুর নীরব দর্শক হয়। সে বুঝে উঠতে পারছিল না যে এসব কি হচ্ছে। তৃষ্ণা দীর্ঘশ্বাস ফেলে। একবার ঈশান্ত একবার তৃণার দিকে তাকায়। তাদের কাউকে দেখে মনে হচ্ছে না যে তারা কেউ মিথ্যা বলছে। তাহলে আসল সত্যি কে বলছে? তৃষ্ণার মাথা কাজ করছিল না। সে বুক ভরে শ্বাস নেয়। অতঃপর বলে ওঠে, আমি এখন হসপিটালে যাচ্ছি। তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমার আর কিছুই ভালো লাগছে না। তৃষ্ণা চলে যেতে নিলেই ঈশান পিছন থেকে বলে ওঠে, তুই কোনো চিন্তা করিস না। 24 ঘন্টা কেন, 24 বছর সময় দিলেও ট্রিনা কিছুই প্রমাণ করতে পারবে না। কারণ ও মিথ্যা বলছে, আর মিথ্যা দিয়ে সত্যকে কখনোই আড়াল করা যায় না। ঈশানের কথা শুনে ট্রিনাও বলে ওঠে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা তো আগামী 24 ঘন্টা পরেই সবার সামনে আসবে। তুমি তখন আর চাইলেও আমাকে বা আমাদের সন্তানকে অস্বীকার করতে পারবে না। তুমি শুধু আমারই হবে, আমি কখনোই তোর হব না। তোর মতো মিথ্যাবাদী মেয়েকে আমার মেরে ফেলতে ইচ্ছা করছে। তৃষ্ণা তাদের এসব কথায় বিরক্ত হয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। একটু এগিয়ে এসে একটা রিকশায় চড়ে হসপিটালের দিকে রওনা দেয়। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। তৃষ্ণা ফোনটা বের করে দেখে কেউ মেসেজ লিখে রেখেছে, তোমার বোন একটা ঠক, তাকে কখনো বিশ্বাস করো না। ঈশান সত্য বলছে, তুমি ঈশানের পাশেই থাকো। মেসেজটা দেখে তৃষ্ণা হতবাক হয়ে যায়। যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে কলও দেয়, কিন্তু ফোন নট রিচেবল বলছে। তৃষ্ণার মনে শুধু একটা প্রশ্নই ঘুরতে থাকে, কে দিল এই মেসেজ? তৃষ্ণা হাসপাতাল থেকে আজ বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরল। তার শরীর আর মন দুটোর অবস্থায় ভালো না, তাই এমন সিদ্ধান্ত নিতে হলো। বাড়িতে ফিরে তৃষ্ণা নিজের রুমে চলে গেল। শাওয়ার নিয়ে অতপর ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গায়ে এলিয়ে দিল। এমন সময় হঠাৎ করে তার ফোনে কল এলো। তৃষ্ণা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করল। বিপরীত দিক থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। কেউ তাকে উদ্দেশ্য করে বলল, যদি আপনার বোন তৃণার ব্যাপারে সকল সত্য কথা জানতে চান তাহলে আজ রাতে আপনাদের বাড়ি থেকে কিছুটা দূরে যে পুরাতন ফ্যাক্টরিটা আছে সেখানে দেখা করবেন। তারপর সব সত্য আপনার সামনে প্রকাশিত হবে। আপনি কি আর হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। বিপরীত দিক থেকে ফোনটা রেখে দেয়। তৃষ্ণারও কয়েকবার নাম্বারটায় কল করে, কিন্তু ফোন বন্ধ দেখায়। তৃষ্ণার ভ্রু কুঁচকে যায়। সে চুপচাপ বিছানায় এসে বসে। অতপর ভাবতে থাকে, আজ দেখা করতে যাওয়া কি উচিত হবে কি হবে না। তৃণা প্রেরণা বেগমের কক্ষে উপস্থিত হয়েছে। প্রেরণা বেগমের উদ্দেশ্যে সে বলে চলেছে, আপনি তো সব সত্য জানেন, তাহলে প্লিজ ঈশানের সামনে সবটা বলুন না। প্রেরণা বেগম বলে ওঠেন, আমাকে এসবের মধ্যে কেন জড়াচ্ছ তুমি? এমনিতে এই পরিবারে আমার অবস্থাটা নড়েবড়ে। তার উপর এখন আমি কিছু বললেই যে ঈশান বিশ্বাস করবে তেমনটা তো নয়। কিন্তু এই বাচ্চাটা যে ঈশানের সেটা প্রমাণ করার জন্য এছাড়া তো আমার হাতে আর কোনো উপায় নেই। আপনি সবার সামনে বলুন না যে সেদিন আপনি আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলেন। প্রেরণা বেগম মনে মনে ছক কষতে থাকেন যে তিনি কি করবেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। তাই তিনি বলেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু চুপচাপ থাকো। 24 ঘন্টা পর এমনি সবাই তোমাকে বিশ্বাস করতে বাধ্য হবে। তৃষ্ণার মেসেজ অনুযায়ী রাতে একা একাই সে পুরান ফ্যাক্টরিতে চলে এসেছে, কিন্তু এখানে সে কারো দেখাই পায়নি। বেশ বিরক্ত হয়ে কিছুক্ষণ পায়চারি করে ফিরে যেতে ধরে তৃষ্ণা। এমন সময় পেছন থেকে কেউ তার নাম ধরে ডেকে ওঠে।
তৃষ্ণা পেছন ফিরে তাকাতেই অবাক হয়ে যায়। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়। অস্ফুট স্বরে বলে ওঠে, তুমি? হ্যাঁ, আমি। আমি তোমার সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু তুমি এসব আমাদের পরিবারের ব্যাপারে এত কিছু কিভাবে জানলে? তোমার তো এসব কিছুর জানার কথা নয়। আরিফিন মৃদু হেসে বলে, আমি জানি, কারণ আমি তোমাদের বাড়ির খোঁজ খবর রাখি। তৃষ্ণার বেশ রাগ হয়। এই আরিফিন হলো প্রেরণা বেগমের ভাতিজা, মানে ভাইয়ের ছেলে। প্রেরণা বেগমের সাথে তৌফিক খানের বিয়ের পর ছেলেটা বার কয়েক তাদের বাড়িতে ঘুরতে এসেছিল। এই ছেলেটাকে একদম পছন্দ নয় তৃষ্ণার। এর চোখের ভাষায় কেন জানি কোনো খারাপ কিছুর ইঙ্গিত দেয়। তবে তৃষ্ণার আজ কেন জানি ছেলেটার উপর বিশ্বাস করতে ইচ্ছে করছে। তাই সে আরিফিনকে জিজ্ঞেস করে, বলো, কি জানো তুমি? আমি কি জানি সেটা না হয় পরে বলবো। আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তোমার কি নিজের বোন তৃণার উপর একটিবারও সন্দেহ হয়নি? তা তো হয়েছিল। তাহলে একজন ডাক্তার হওয়ার পরেও তুমি ডিএনএ টেস্টের কথা বলনি কেন ওকে? আরিফিনের কথায় তৃষ্ণা বেশ হোঁচট খায়। সত্যি তো, ব্যাপারটা তার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। আরিফিন তৃষ্ণার মনোভাব বুঝতে পেরে বলে ওঠে, এখন আমি বলি, আমি কি জানি এই বাচ্চাটা ঈশানের নয়। তাহলে বাচ্চাটা কার? আমার। কি? এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। তোমার বোনের সাথে আমার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। আর এই সম্পর্কের ফলেই তুমি যে কথাগুলো বলছো, তার প্রমাণ কি? আমি তো কখনো আমার বোনকে তোমার সাথে মিশতে দেখিনি। বাহ তৃষ্ণা, বাহ। তোমার বোন যখন এসে বলল সে ঈশানের বাচ্চার মা হতে চলেছে, তখন তুমি এক বাক্যে তার কথা মেনে নিলে। তার কাছে কোনো প্রমাণও চাইলে না। আর আমি যখন সত্যটা বলছি, তখন তোমার সেটা বিশ্বাস হচ্ছে না। না, হচ্ছে না। কারণ আমি তো তোমার সাথে তৃণাকে কখনো মিশতে দেখিনি। ঈশানের সাথে তৃণাকে মিশতে দেখেছ? হ্যাঁ, দেখেছি তো। ওরা সবসময় একে অপরের সাথে গল্প করত, আড্ডা দিত। আমি তো অনেকবার তৃণাকে দেখেছি হাসতে হাসতে ঈশান ভাইয়ের গালে ঢলে পড়া। ঈশান ভাই এসবের কোনো প্রতিবাদই করত না। এবার আমার কাছে সবটা পরিষ্কার। তার মানে সন্দেহ থেকেই তুমি ঈশানকে দোষী ভেবে নিয়েছ। যাই হোক, তুমি এখন বাড়ি ফিরে যাও। আমার কথায় বিশ্বাস না করলে করো না, করা নাই। তবে সত্য খুব শীঘ্রই সবার সামনে আসতে চলেছে। তৃষ্ণার বিন্দুমাত্র অপেক্ষা না করে ফিরে আসতে লাগলো। আরিফিন তৃষ্ণার যাওয়ার দিকে তাকিয়ে রহস্যময় হাসল। তৃষ্ণা ফিরে আসতে আসতে আরিফিনের বলা কথাগুলোই ভাবতে লাগলো। তার মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব চলছিল যে কোনটা সঠিক আর কোনটা ভুল। আনমনে গান গুনগুন করে গান গাইছিল তৃণা। এমন সময় হঠাৎ করে ঈশান তার রুমে প্রবেশ করে। তৃণাকে এভাবে নিশ্চিন্তে গান বলতে দেখে ঈশানের মাথা গরম হয়ে যায়। সে তৃণাকে এক প্রকার টেনে তুলে বিছানা থেকে। তৃণা বলে ওঠে, এসব তুমি কি করছো ঈশান ভাই? চুপ থাক। তোকে দেওয়া 24 ঘন্টার সময় শেষ হয়ে গেছে। তুই কি এখন এমন কোনো প্রমাণ দেখাতে পারবে যাতে এটা প্রমাণিত হয় যে এই বাচ্চাটা আমার? তৃণা কিছুই বলে না, কারণ তার হাতে সত্যি কোনো প্রমাণ নেই। তৃণাকে চুপ থাকতে দেখে ঈশানের রাগ আরও বেশি বেড়ে যায়। তাই সে তৃণার হাত ধরে এক প্রকার টানতে টানতে নিচে নিয়ে যেতে থাকে। বাড়ির সবাই তখন ডিনারে ব্যস্ত। ঈশান তৃণাকে নিয়ে এভাবে চলে আসায় সবার নজর এইদিকে আসে। তৌফিক খান উঠে দাঁড়িয়ে বলেন, এসব হচ্ছেটা কি? ঈশান রাগে ফোঁসফাঁস করতে করতে বলে, তোমার মেয়েকে আমি 24 ঘন্টা সময় দিয়েছিলাম চাচ্চু। আর বলেছিলাম এর মধ্যে প্রমাণ করে দিতে ওর গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেটা আমার। কিন্তু তোমার মেয়ে সেটা পারেনি। তাই এবার শর্ত অনুযায়ী আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব। তৌফিক খান এক পলক তৃণার দিকে তাকান, অতপর বলেন, তোমার যা খুশি করতে পারো। আমার কাছে এমনিতেও এই মেয়েটা মৃত। আমার এখন একটাই মেয়ে, আর সে হলো তৃষ্ণা। নিজের বাবার কথা শুনে তৃণার চোখে জল চলে আসে। সে ভেবেছিল অন্তত তার বাবা তার হয়ে কথা বলবে। এর মধ্যে হঠাৎ প্রেরণা বেগম বলে ওঠেন, তুমি এভাবে তৃণাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না। ওকে আর কিছুটা সময় দাও নিজেকে প্রমাণ করার। আমি ওকে আর 1 মিনিটও সময় দেব না, বলে তৃণাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে ঈশান। এমন সময় ঈশানের মা সাইদা বেগম তার রাস্তা আটকে দিয়ে বলে, তৃণাই বাড়ি থেকে কোথাও যাবে না। নিজের মায়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে ঈশান। ঈশান অবাক হয়ে নিজের মায়ের দিকে তাকায়। অতপর জিজ্ঞেস করে, তুমি আমাকে আটকালে কেন আম্মু? সাইদা বেগম তখন উত্তর দেন, কারণ তৃণা ঠিক বলছে।
ও তোমার বাচ্চার মা হতে চলেছে। এসব কি বলছো আম্মু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এরকম কথা কিভাবে বলছো আম্মু? সায়দা বেগম এবার ডুব দেন নদীতে। তিনি মনে করেন সেদিনের কথা, যেদিন তারা সবাই বিয়ের দাওয়াত খেতে বাইরে গিয়েছিল। সেদিন দাওয়াত খেয়ে ফিরে এসে তিনি তার স্বামী রুহুল রহমানের সঙ্গে ঈশানের রুমে যান। ঈশানের রুমে গিয়ে তাদের দু চোখ থমকে যায়, কারণ তারা দেখতে পায় ত্রিনা ঈশান এক রুমে অবস্থান করছে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে আছে। দুজনের গায়ের অর্ধেক পোশাক, তবে দুজনেই ঘুমের মধ্যে রয়েছে। দেখে মনে হচ্ছিল সারা রাত তারা এভাবেই ছিল। সায়দা বেগম এই ঘটনায় পুরোপুরি হতবাক হয়ে যান। রুহুল রহমান এর অবস্থাও এক ছিল সেই রকম। তারা দুজনেই বাকরুদ্ধ হয়ে যান। এর মধ্যে ত্রিনার ঘুমটাও ভেঙে যায়। ত্রিনা উঠে এসে রুমের বাইরে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ঘোরের মধ্যে ছিল। বাইরে এসে ত্রিনা কাঁদতে শুরু করে। সে বলে ওঠে, আমি জানতাম না কিভাবে কি হয়ে গেল। কাল রাতে আমি আর ঈশান ভাই দুজনেই ভাত খেয়েছিলাম, সাথে জুস। জানি না, জুস খাওয়ার পর হঠাৎ করে আমার মাথা চক্কর দিয়ে ওঠে। আর তারপর আমি আর নিজের জ্ঞানেই ছিলাম না। ঈশান ভাইয়ের অবস্থা হয়তো আমার মতোই ছিল। ট্রিনার কথা শুনে সায়দা বেগম ও রুহুল রহমানও কোনো অভিব্যক্তি ব্যক্ত করতে ভুলে যান। একটা বড় দুর্ঘটনা যে ঘটে গেছে, এটা তো তখন পরিষ্কার ছিল। এর পরিমাণ যে ভালো হবার নয়, সেটাও স্পষ্ট ছিল। সায়দা বেগম তখন অনেক অনুনয় বিনয় করে বলেন, যা হবার হয়ে গেছে। আমার ছেলেটা নামে খারাপ কিছু বলো না প্লিজ। তুমি তো বললা যে এসব কিছু জুস খাওয়ার পর হয়ে গেছে। আর ঈশান বা তুমি কেন একে অপরকে ভালোবাসো না? তাই তুমি এসব নিয়ে আর জলঘোলা করো না। এসব একটা দুর্ঘটনা ভেবে ভুলে যাও। এভাবে কিভাবে সবকিছু আমি ভুলে যাব চাচি? আমার সম্মানের ব্যাপার। সেই সময় রুহুল রহমান বলে ওঠেন, দেখো, তোমার বা ঈশানের মধ্যে তা কোনো সম্পর্ক নেই। তুমি এসব কিছু নিয়ে আর কথা না বললেই ভালো হবে। তোমার বোনের সাথে তো ঈশানের বিয়ে হবার কথা। সব দিকটা ভেবেই তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মানে আপনি বলতে চাইছেন আমার বোনের কথা ভেবে আমাকে নিজের সম্মানের কথা ভুলে যেতে হবে? আজ যেটা হয়েছে সেটা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। আমার সতীত্ব আমি হারিয়েছি। একটা মেয়ের কাছে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। সেটা আপনারাও খুব ভালো করেই জানেন। কিন্তু এতে ঈশানের তো কোনো দোষ নেই। আমার মনে হয় এটা কোনো তৃতীয় ব্যক্তির প্ল্যানিং। যাই হোক না কেন, সব দিক দিয়েই তো আমি বেশি ক্ষতিগ্রস্ত হলাম। রুহুল রহমান ও সায়দা বেগম মিলে অনেক অনুনয় বিনয় করে সেদিন ট্রিনার মুখ বন্ধ করেন। অতীত থেকে বেরিয়ে এসে সায়দা বেগম বলেন, এই জন্য আমি আর তোর বাবা এত সহজে তোর আর ত্রিনার বিয়ের ব্যাপারটা মেনে নিই। আমরা জানি ঈশান যে তোর কোনো রকম কোনো ভুল ছিল না, কিন্তু তবুও যা কিছুই হয়েছে তাতে তো না চাইলেও তোকে এই ভার বহন করতে হবে। ঈশান চিৎকার করে বলে ওঠে, আমি মানি না এসব কিছু। ও মিথ্যা বলছে। ও যাই বলুক, আমি মানি না যে এমন কিছু হয়েছে। যতই আমি নেশার মধ্যে থাকি না কেন, যদি এমন কিছু হতো তাহলে আমার কিছুটা হলেও তো আবছা আবছা মনে থাকতো। কিন্তু আমার তো কিছু মনেই নেই। এখান থেকে স্পষ্ট যে এটা পুরোপুরি আমাকে ফাঁসানো হয়েছে। ত্রিনা বলে, আমি তোমাকে কোনোভাবেই ফাঁসাইনি। এসব সত্যি। তোমার আর আমার মধ্যে সেদিন। চুপ কর তুই। আমি জানি তুই এসব মিথ্যে কথা বলছিস। এসব তোর পরিকল্পনা, তাই না? তোকে তো আমি। তৃষ্ণা এর মধ্যে বাড়িতে এসে উপস্থিত হয়। তৃষ্ণা এসেই সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, তোমরা সবাই থামো। এতদিন ধরে অনেক নাটক হয়েছে। সত্যটাকে অনেকভাবে গোপন করা হয়েছে। অনেক নাটক হয়েছে, তবে আর নয়। এবার সব সত্য সামনে আসার পালা। আর কে সত্য আর কে মিথ্যা, সেটা জানার জন্য এখন একটাই উপায় আছে। আর সেটা হলো ডিএনএ টেস্ট। ত্রিনা ও ঈশান দুজনেই তৃষ্ণার দিকে তাকায়। ঈশান বলে ওঠে, হ্যাঁ, ঠিক বলেছিস তুই। এবার ডিএনএ টেস্ট করাতেই হবে। তাহলে সব সত্য সামনে আসবে। ত্রিনা আপত্তি করে বলে, না, আমি ডিএনএ টেস্ট করাবো না। আমার বাচ্চা এখনো ভূমিষ্ঠ হয়নি। যদি ডিএনএ টেস্ট করালে ওর কোনো ক্ষতি হয়। তুই ভুল ভাবছিস ত্রিনা। এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে। ডিএনএ টেস্ট করালে বাচ্চার কোনো ক্ষতি হবে না। আমি একজন ডাক্তার হিসেবে তোকে এটার নিশ্চয়তা দিতে পারি। আমি করাবো না, কারণ আমি জানি এই বাচ্চা ঈশান ভাইয়ের। আর ঈশান ভাই যদি মেনে নিতে না চায় তাহলে কোনো অসুবিধে নেই। আমি বাচ্চাটাকে একাই মানুষ করব। তাও কোনো ডিএনএ টেস্ট করাবো না।
ঈশান তৃণার হাত শক্ত করে ধরে বলে, অনেক দিন থেকে তোর অনেক নাটক আমি দেখে চলেছি, কিন্তু আর নয়। এবার তুই চাস বা না চাস, আমি ডিএনএ টেস্ট করাবই। তোর সব খেলা এবার শেষ হবে। তৃষ্ণা তৃণা ও ঈশানকে বলে, তোমরা আমার সাথে চলো ল্যাবে, ওখানে গিয়ে ডিএনএ টেস্ট করানো হবে। তৃণা কোনো মতেই যেতে চায় না। ঈশান তখন তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। সে যেন বদ্ধপরিকর সব সত্য সামনে আনার জন্য। ঈশান ও তৃণার বাচ্চার ডিএনএ নেওয়া হয়ে গেছে। এখন যদি টেস্টের রিপোর্ট আসা বাকি। পরিবারের সব সদস্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে এর টেস্ট রিপোর্ট কি আসে তা জানার জন্য। সবার মধ্যে উন্মাদনা কাজ করছে, বিশেষ করে ঈশান, তৃষ্ণা ও তৃণার মাঝে। এর মধ্যে একজন লোক ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হন। তিনি রিপোর্ট তৃষ্ণার হাতে তুলে দেন। তৃষ্ণার রিপোর্টটা খুলে দেখে। রিপোর্টটা দেখে সে চূড়ান্ত পর্যায়ের অবাক হয়। তৃষ্ণার মুখের ভঙ্গি দেখে কিছু বুঝতে না পেরে ঈশান জিজ্ঞেস করে, রিপোর্টে কি এসেছে? চুপ করে থাকিস না, বল রিপোর্ট কি? রিপোর্ট অনুযায়ী এই বাচ্চার সাথে ঈশান ভাইয়ের ডিএনএ মেলেনি। এর মানে বাচ্চাটা ঈশান ভাইয়ের নয় কোনো মতেই। তৃষ্ণার কথায় যেন পুরো বাড়িতে ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে গেল। ঈশানের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। এতদিনে সে নিজের নিরপরাধতার প্রমাণ দিতে পারল। ঈশানের মা বাবাও অবাক হয়ে গেলেন কথাটা শুনে। তবে সব থেকে যে বেশি অবাক হয়েছে সে হল তৃণা। তার মুখের ভঙ্গিমায় প্রমাণ করে দিচ্ছে সত্যিটা জেনে সে কতটা অবাক হয়েছে। তৃণা চট করে বলে ওঠে, এটা হতে পারে না, এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ঈশান রেগে বলে, ব্যাস, অনেক হয়েছে তোর নাটক। এখন তো সবার সামনে সব সত্য এসে গেছে। এখন আর এসব নাটক করে কোনো ফায়দা হবে না। তৃষ্ণা তাদের মাঝখানে বলে ওঠে, এখনো তো সব সত্য সামনে আসেনি, এখনো অনেক কিছু জানা বাকি আছে। তৃষ্ণার বাবা তৌফিক খান সুধান, আর কি সত্য জানা আছে আমাদের? আর কি লুকিয়েছে ডাইনি মেয়েটা? সায়দা বেগমও বলে ওঠেন, তৃণা যে এত খারাপ কাজ করবে আমি ভাবতেও পারিনি। আমার নির্দোষ ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে দিল নির্লজ্জ মেয়ে একটা। তৃণার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সে আবার নিজেকে নির্দোষ দাবি করে বলে, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমি তো জানতাম এই বাচ্চাটা ঈশান ভাইয়ের, কিন্তু রিপোর্ট। তৃণা তার পুরো কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই তৃষ্ণা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তার গালে। রাগী স্বরে বলল, বেয়াদব মেয়ে, আর কত নাটক করবি তুই? তুই আমার বোন হয়ে যে এত নিচে নামবি আমি ভাবতে পারিনি। তৃণা কান্না করতে করতে বলে, আপু, আমায় বিশ্বাস করো। বিশ্বাস আর তোকে অসম্ভব। যাই হোক, তোর পর্দা ফাঁস এখনো শেষ হয়নি। এখনো অনেক কিছু সামনে আসা বাকি। তোর বাচ্চার আসল বাবাকে এবার সবার সামনে নিয়ে আসবো আমি। বলে দরজার দিকে তাকায় সে। কাউকে একটা দেখে বলে ওঠে, তুমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো। আরিফিন ত্রস্ত পায়ে হেঁটে বাড়িতে প্রবেশ করে। তৃণা হতবাক হয়ে আরিফিনের দিকে তাকায়। তৃষ্ণা সবার সামনে বলে, আরিফিনই তৃণার সন্তানের আসল পিতা, কারণ আরিফিনের সাথে ডিএনএ মিলে গেছে। ঈশান তৃষ্ণার সামনে এসে জিজ্ঞেস করে, কিন্তু তুই কিভাবে এসব জানতে পারলি যে আরিফিন তৃণার সন্তানের বাবা হতে পারে? আরিফিন নিজে থেকে আমার সাথে দেখা করে, আর ও আমাকে নিজের মুখে সব বলে, যে তৃণার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে আর আসল পিতাও নিজেই। আমি তো প্রথমে বিশ্বাস করিনি। তখনও ডিএনএ টেস্টের কথা বলল। আমি তখন সিদ্ধান্ত নিই তাই করা যাক। এরপর তোমার পাশাপাশি আমি এর ডিএনএ টেস্টের ব্যবস্থা করাই, আর তাতেই ফল হাতে নাতেই চলে আসে। তৃণা তৃষ্ণার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। হতবিহ্বল হয়ে বলে, এসব কি বলছিস তুই আপু? আরিফিন কিভাবে আমার সন্তানের বাবা হতে পারে? আমার সাথে ওর তো কোনো সম্পর্কই নেই। আরিফিন খানিক হেসে বলে, এখন আর নাটক কেন করছো তৃণা? সব সত্যি তো সবার সামনে এসেই গেছে। এখন আর এসব নাটকের কোনো মানেই হয় না। তুমি নিজের মুখে সবাইকে সবটা বলবে, নাকি আমি বলবো বলো তো? কোন সত্যির কথা বলছো তুমি? তাহলে তুমি বলবে না, তাই তো? ঠিক আছে, আমি বলছি। তৃণাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। তৃণার মনোভাব ঠিক বুঝতাম না। ওকে একবার প্রপোজ করলেও ও আমায় হ্যাঁ না কিছুই বলে না। তারপর আমিও আর কিছু বলিনি। এরপর হঠাৎ একদিন তৃণা আমার সামনে এলো। আমার সামনে এসে বলল ও আমাকে ভালোবাসে। আমি ওর কথা শুনে খুব খুশি হয়ে গেলাম।
এরপর থেকে আমরা মিশতে শুরু করলাম। আমাদের মধ্যে সম্পর্ক গাঢ় হতে লাগলো এবং আমরা ইন্টিমেটও হই বেশ কয়েকবার, যার ফলে ত্রিনা প্রেগনেন্ট হয়ে যায়। ও আমার কাছে প্রাথমিক অবস্থায় কথাটা লুকায়, কিন্তু একসময় আমি ঠিকই সবটা জানতে পারি। তখন আমি ওকে বলি আমার এই বাচ্চাটা মেনে নিতে কোনো অসুবিধে নেই এবং প্রয়োজনে আমরা বিয়ে করব। কিন্তু ত্রিনা সেই মুহূর্তে বেঁকে বসে। ও আমাকে জানায় আমাকে বিয়ে করবে বা, এবং আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। আমি নিজে থেকে ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু ও আমার সাথে কোনো যোগাযোগই করে না। তৌফিক খান প্রশ্ন করেন, যদি তোমরা একে অপরকে ভালোবেসে থাকো এবং তুমি ত্রিনার দায়িত্ব নিতে প্রস্তুত থাকো, তাহলে ত্রিনা তোমায় বিয়ে করতে রাজি হলো না কেন? এর মধ্যেই প্রেরণা বেগম বলে ওঠেন, কারণটা আমি বলছি। এর কারণ হলো ত্রিনা ঈশানকে ভালোবাসতো। ঈশানকে পাওয়ার জন্য ও পাগল ছিল। কিন্তু ঈশান যখন ওকে পাত্তা না দিয়ে তৃষ্ণাকে বিয়ে করতে চায়, তখন ওর ইগো হার্ট হয়। ও তখন আমার বেচারা ভাতিজাটাকে ব্যবহার করে। এরপর যখন ও জানতে পারে ও প্রেগনেন্ট হয়ে গেছে, তখন এই সুযোগটাকে ব্যবহার করে। তোমরা সবাই যেদিন বাড়িতে ছিলে না, সেদিন সুযোগ বুঝে ঈশানকে জুসের সাথে মদ মিশিয়ে খাইয়ে সবার সামনে একটা মিথ্যা নাটক সাজায়। তারপর ঈশান ও জেদে পরিণত হয়েছিল, আর ওকে পাওয়ার জন্য ত্রিনা এভাবে নিচে নামে। ত্রিনা চিৎকার করে বলে ওঠে, এসব কিছু মিথ্যা। প্রেরণা আন্টি, আপনি মিথ্যে কেন বলছেন? আপনি তো সব জানেন। হ্যাঁ, আমি আগে থেকেই সব জানতাম। আমারই ভুল ছিল যে আমি সত্যিটা কাউকে বলিনি। তৌফিক খান রাগী গলায় প্রেরণা বেগমকে জিজ্ঞেস করেন, যদি জেনেই থাকো, তাহলে আমাদের সবার থেকে এতদিন সত্য লুকিয়েছ কেন? আর তুমি তো ত্রিনাকে সাপোর্টও করেছ। হ্যাঁ করেছি, কিন্তু নিজের ইচ্ছায় নয়। ও আমায় ভয় দেখিয়েছিল যে আমি যদি সব সত্যি বলি, তাহলে আমার ভাতিজা আরিফিনকে রেপ কেসে ফাঁসিয়ে দেবে। তাই আমি বাধ্য হই ওর সব মিথ্যায় তাল মিলাতে। উনি সব মিথ্যা বলছেন, তোমরা সবাই আমায় বিশ্বাস করো। ঈশান ক্রূর হেসে বলে, বিশ্বাস আর তোকে? হাসালি। তুই এতদিন ধরে আমাদের সবাইকে যেভাবে একের পর এক মিথ্যা বলে গেছিস, তাতে তোকে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। আজ যখন সব সত্য প্রমাণ হয়ে গেল, তখন আমি আর এই সম্পর্ক বয়ে বেড়াবো না। আমি তোকে তালাক দিতে চাই। ত্রিনার চোখ দিয়ে জল পড়তে থাকে। ইতিমধ্যে তাদের বিয়ের 6 মাস হয়ে গেছে, তাই তালাক হতে আর কোনো অসুবিধা হবে না। ত্রিনা কিছুই বলছিল না। এর মধ্যে ঈশান আবার বলে, ত্রিনা যা করেছে তার জন্য শাস্তি ডিজার্ভ করে। তৌফিক খান বলেন, হ্যাঁ, আর ওর শাস্তি হলো ওকে আজই আমি ত্যাগ করলাম। ওর সাথে এই বাড়ির আর কারোর কোনো সম্পর্ক থাকবে না। ও আজ থেকে আমাদের সবার কাছে মৃত। আব্বু, চুপ, আমরা তোর কেউ না। ত্রিনা শুধু কেঁদেই চলেছে। তৃষ্ণা আরিফিনের উদ্দেশ্যে বলে, তুমি ওকে নিজের সাথে করে নিয়ে যাও। আজ থেকে ও এ বাড়ির কেউ না। আরিফিন ত্রিনার হাত ধরে তাকে নিয়ে যেতে যায়। ত্রিনা হাত ছাড়িয়ে বলে, তোমরা বিশ্বাস করো আমাকে ফাঁসানো হয়েছে। আজ না কিছু বলা হয়েছে সব মিথ্যা। আমার সাথে না আরিফিনের সম্পর্ক ছিল, আর না আমি কাউকে ফাঁসিয়েছি। আমার মনে হয় আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে। তোমরা প্লিজ আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দাও। ঈশান বলে, অনেক নাটক হয়েছে, আর না। এবার যা নাটক করার বাড়ির বাইরে গিয়ে কর। আরিফিন ত্রিনার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। আর ত্রিনা শুধু কাঁদতেই থাকে আর চিৎকার করে বলতে থাকে তাকে ফাঁসানো হচ্ছে। ত্রিনা বিষাদ মনে বসে আছে। কাঁদতে কাঁদতে তার চোখের সব জল শুকিয়ে গেছে। নিজের জীবনের হঠাৎ বদলে যাওয়া সমীকরণের হিসাব মিলাতে সে সম্পূর্ণ ব্যর্থ। ত্রিনার এসব ভাবনার মধ্যেই হঠাৎ রুমের দরজা খুলে আরিফিনের আগমন ঘটে। আরিফিনকে দেখার মতোই ত্রিনার ক্ষোভ বেড়ে যায়। ক্ষিপ্ত বাঘুনির মতো সে ছুটে যায় আরিফিনের দিকে। আরিফিনের শার্টের কলার খামচি ধরে বলে ওঠে, তুমি কেন আমায় এই রুমে বন্দি করে রেখেছ? আমাকে এখান থেকে যেতে দাও বলছি। এই জন্য বলে, লোকের ভালো করতে নেই। আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার পরিবারের লোকজনই তো তোমায় দূরে ঠেলে দিয়েছে, এমনটা নয়। আমি ওদের বোঝালে ওরা ঠিকই সবটা বুঝবে। কথা বলতে গিয়ে বারবার ত্রিনার বুকটা কেঁপে ওঠে। আরিফিন তা দেখে ক্রূর হেসে বলে, এতটুকু কথা বলতেই তোমার কণ্ঠ এত কাঁপছে? আর সবার সামনে কিভাবে কি বলবে? তুমি আর তোমার ফুপি মিলে আমায় ফাঁসিয়েছ, তাই না?
একদম ঠিক ধরেছো তুমি। তবে আফসোস, বুঝতে একটু দেরি হয়ে গেল। কেন করলে তোমরা এমন? সম্পত্তির জন্য? সেটা একটা কারণ অবশ্যই। তবে আমার কাছে আরো বড় একটা উদ্দেশ্য আছে। আর সেটা হলো তোর অহংকার চূর্ণ করা। কতবার তোকে আমি নিজের প্রেম নিবেদন করেছি, মনে আছে তোর? কিন্তু তুই দেমাগ দেখিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছিস। তার ফল তো তোকে পেতেই হতো। এখন দেখ, তোর সব দেমাগ কিভাবে বের করে দিলাম। ট্রিনার বুক চিরে কান্না বের হয়, কিন্তু সে নিজেকে সামলায়। এখন কিছুটাই ভেঙে পড়লে চলবে না, তাকে সমস্ত সত্যিটা জানতে হবে। সত্য জানার উদ্দেশ্যে ট্রিনা শুধায়, বলো, তুমি কি করেছো আমার সাথে? আমার গর্ভে তোমার বাচ্চা কিভাবে আসতে পারে? আরিফিন বিকট হাসি দেয়। অতপর নিজের সব কুকর্মের কথা বলতে থাকে। যেদিন তোমাদের বাড়ির সবাই দাওয়াত খেতে গিয়েছিল, সেদিন শুধু তুমি, ফুপু আর ওই ঈশান বাড়িতে ছিল। আমি ফুপুর মাধ্যমেই কথাটা জানতে পারি। ব্যাস, আমার মাথায় একটা প্ল্যান চলে আসে। আমি সেদিন তোমাদের বাড়িতে চলে যাই। সেদিন রাতে তোমাদের বাড়িতে গিয়ে আমি শুনতে পাই তুমি ওই ঈশানের রুমে গিয়ে ওকে নিজের মনের কথা জানাচ্ছ, যে তুমি ওকে ভালোবাসো। আমার সেই সময় কি রাগ হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। তারপর ঈশান যখন তোমায় প্রত্যাখ্যান করে আর তুমি কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে আসো, আমি তখন পৈশাচিক আনন্দ পাই। যাই হোক, এরপর আমি ফ্রিজ থেকে জুস বের করে সেই জুসে অ্যালকোহল মিশিয়ে দিই। তুমি যখন ফ্রিজ খুলে সেই জুসটা খাও, তখন আমি পাশ থেকেই সব দেখছিলাম। ঈশান তখন বাইরে বেরিয়েছিল কোনো কাজে। সেই সুযোগটাকেই আমি কাজে লাগাই। তোমার নেশার সুযোগ নিয়ে তোমাকে একটা রুমে নিয়ে যায়। আর তারপর ত্রিনা চিৎকার করে ওঠে এবং আরিফিনের বুকে জোরে জোরে আঘাত করতে করতে বলে, শয়তান, তুই এমন করতে পারলে কিভাবে? আমি তো কিছুই করিনি বেবি। যা হয়েছে আমাদের দুজনের মতোই হয়েছে। নেশায় থাকার কারণে তুমি আমাকে ঈশান ভাবছিলে। বারবার বলেছিলে, ঈশান, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমিও ঠিক এই সুযোগকেই কাজে লাগাই। ট্রিনার ভীষণ কান্না পায়। নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোর কথা শুনে কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ে। এদিকে আরিফিন বলতে থাকে, জানো এরপর কি হয়? তোমাকে ভোগ করা শেষ করে আমি ফুপুর কাছে যাই। ফুপুকে সবটা জানাই। ফুপু প্রথমে তো খুব রাগারাগি করে, তবে পরে সেই সুযোগকেই কাজে লাগাতে চায়। কারণ তার অনেক দিনের উদ্দেশ্য তোমার বাবার সব সম্পত্তি একা দখল করা। কিন্তু তোমার বাবা তো সব তোমাদের দুবোনের নামে করতে চায়। তাই তোমাকে তোমার বাবার চোখে খারাপ প্রমাণ করার জন্য আমি আর ফুপু মিলে আরো গভীর পরিকল্পনা করি। ঈশান ফিরে এলে ফুপু তাকে খাবার খেতে দেয়। সেই খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল, যা খেয়ে ওর রুমে যেতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়। তারপর আমরা দুজন মিলে তোমাকে ঈশানের রুমে অর্ধনগ্ন অবস্থায় রেখে আসি। উদ্দেশ্য ছিল সকালে সবাই এসে তোমাদের এই উদ্দেশ্য দেখবে এবং যার ফলে সবার চোখে তুমি খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের সব পরিকল্পনায় ভেস্তে যায়, কারণ তোমার বাবা আর বোন দেরি করে বাড়িতে ফেরে। প্রথমে তোমার চাচা চাচি ফেরে, তারা তোমাদের দুজনকে এভাবে দেখে তোমাকে সবটা লুকাতে বলে, আর তুমিও সবটা লুকিয়ে রাখো। সে সময় আমাদের মনে হয় আমাদের সব প্ল্যান জলে গেল। তবে এরপর আবার আমরা নতুন সুযোগ পাই। তুমি হঠাৎ করে বমি করতে শুরু করো। এছাড়া প্রেগনেন্সির আরও অনেক সিমটম তোমার মধ্যে প্রকাশ পেতে থাকে। আমার চতুর্ফুপু সহজে বিষয়টা ধরতে পারেন এবং তিনি একসময় নিশ্চিত হয়ে যান যে তুমি প্রেগনেন্ট। এই সুযোগে কাজে লাগিয়ে ফুপু তোমার সাথে ঘনিষ্ঠ হয়। তুমি প্রথমে ফুপুকে পাত্তা না দিলেও বেশিক্ষণ তার কথা না শুনে না পারো না, কারণ তুমি এই অবস্থায় কাউকে পাশে চাইছিলে। ফুপু এটারই সুযোগ নিয়ে তোমার মগজ ধোলাই করে, তোমাকে এমন এমন কথা বলে প্ররোচিত করে যে তুমি যে ফুপুকে একসময় দেখতে পারতে না, একসময় তার নেওটা হয়ে যাও। তুমি তো প্রথমে চাইছিলে বাচ্চাটা নষ্ট করতে, কিন্তু ফুপু তোমাকে বোঝায় এটা করা ঠিক হবে না, বরং এই বাচ্চাকে মাধ্যম করে তুমি ঈশানকে পেতে পারো। তবুও তুমি রাজি হচ্ছিলে না। এরপর ঈশান আর তৃষ্ণার বিয়ের দিন ফুপু খুব গভীর চাল চালে। সেদিন কিছু না করলে তুমি ঈশানকে চিরতরে হারিয়ে ফেলবে, তোমার জীবনও নষ্ট হবে, এসব নানা কিছু বোঝায়। তুমিও তো ঈশানকে ভালোবাসতে, তাই তুমিও ফুপুর কথায় প্ররোচিত সেদিন সবার সামনে আমাদের সাজানো মিথ্যা নাটকটা উপস্থাপন করলে। আর তারপর বাকি সবটা তো তুমি জানোই।
ত্রিনা হয়তো বিহবল হয়ে চেয়ে আছে আরিফিনের দিকে, যেন সে কথা বলতেও ভুলে গেছে। নিজের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের হিসাব মিলাচ্ছে সে। আরিফিন আর প্রেরণা বেগম মিলে কিভাবে তার সাজানো জীবনটা নষ্ট করেছে, সবার চোখে তাকে খারাপ করেছে, তার সব আপনজনদের থেকে তাকে আলাদা করেছে, এসব ভেবে ত্রিনার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। নিজের ভাগ্যের প্রতি পরিহাস করতে ইচ্ছা করছে। এর মধ্যে আরিফিন ত্রিনার দিকে একটা ফাইল ছুঁড়ে মেরে বলে, এটা ঈশান পাঠিয়েছে, ডিভোর্স লেটার, সাইন করে দিও। বলেই আরিফিন রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে রুমের দরজা বন্ধ করতে ভুলে না। ত্রিনা ড্যাব ড্যাব করে ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে থাকে। তার গলার স্বর ক্ষীণ হয়ে আসে। নিভু নিভু গলায় ত্রিনা বলে ওঠে, যা সবকিছু হয়েছে তাতে তো ঈশান ভাইয়ের কোনো দোষ নেই, কিন্তু আমি না জেনে না বুঝে বারবার তাকে দোষ দিয়ে এসেছি। ওই প্রেরণা বেগমের কথাই আমি ভুলে এমন করেছিলাম, কিন্তু আমারই বা দোষ কোথায়? সেদিন সকালে জ্ঞান ফেরার পর তো আমার মনে হয়েছিল যে ঈশান ভাইয়ের সাথে আমার দোষ আমার নয়, বাবার আমারই। আমি চোখ কান একটু খোলা রেখে যদি ঠান্ডা মাথায় সবকিছু ভাবতাম, তাহলে সবটা অন্যরকম হতে পারত। কিন্তু এখন আর কিছু করার নেই। যাই হোক, আমি আমার নিজের ভুলের জন্যই হয়তো শাস্তি পাচ্ছি, কিন্তু ঈশান ভাই আর তৃষ্ণা আপু তো কোনো দোষ করেনি। ওরা সুখে থাক, আমি এই ডিভোর্স পেপারে সই করব। কথাটা বলেই ত্রিনা সই করতে উদ্যত হয়। তার হাত বারংবার কাঁপছিল। যতই সে মস্তিষ্ক দিয়ে বিবেচনা করুক, তার মন যে মানছে না, কারণ সে যে সত্যি ভালোবাসে ঈশানকে। অনেক কষ্টে নিজের বুকে পাথর চেপে অবশেষে ত্রিনা ডিভোর্স পেপারে সই করেই দেয়। সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। ত্রিনা মনে করে, ভালোবাসা বুঝতে পারার পর থেকে সে তো তার ঈশান ভাইকেই ভালোবাসত। অপরূপ সুন্দরী হওয়ার কারণে কতই না প্রেম প্রস্তাব পেত, কিন্তু ঈশানের জন্য সবাইকে ফিরিয়ে দিত। সৃষ্টিকর্তার কাছেও প্রতি মুহূর্তে লোকটিকে চাইত, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঈশানকে পেয়েও হারাতে হচ্ছে। ত্রিনা ভাবে, আসলে কি সে ঈশানকে পেয়েছিল? ঈশান কি সত্যি তার হয়েছিল? হয়তো না। তাই এই 6 মাসে ঈশান কখনো তার দিকে ফিরেই তাকায়নি। সবটা ভেবে ত্রিনার মুখ থেকে একটা কথা বের হয়ে আসে, যারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না। ঈশান খুশি মনে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু আগেই আরিফিন এসে ডিভোর্স পেপারটা দিয়ে গেছে। ঈশান দেখল সেখানে ত্রিনার সই রয়েছে। এখন অনেকটা শান্তি লাগছে তার। এরই মাঝে তৃষ্ণা বিষণ্ণ মনে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে থাকে। যত যাই হোক না কেন, ত্রিনা তো তার নিজেরই বোন। তার না চাইতেও ত্রিনার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। যদিও তৃষ্ণার মনে হচ্ছে ত্রিনা যা করেছে তাতে সে এটারই যোগ্য, কিন্তু তবুও কোথাও একটা খারাপ লাগা থেকেই যায়। তৃষ্ণাকে দেখা মাত্রই ঈশানের মুখে হাসি রেখা দেখা দেয়। ঈশান তৃষ্ণার মুখোমুখি হয়ে বলে, ত্রিনার ডিভোর্স পেপারে সই করে দিয়েছে তৃষ্ণা। তৃষ্ণা কিঞ্চিত অবাক হয়ে বলে, ও কিভাবে এত সহজে সই করে দিল? সই না করে কি ওর আর কোনো উপায় ছিল নাকি? ওর পাপ সবার সামনে এসে গেছে। তৃষ্ণা কিছুই বলল না, শুধু করুণ দৃষ্টিতে ডিভোর্স পেপারের দিকে একবার তাকিয়ে চলে যেতে নিল। এমন সময় ঈশান পিছু ডেকে বলল, তৃষ্ণা শোন, এখন যখন প্রমাণিত হয়ে গেছে যে আমি নির্দোষ এবং ত্রিনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তখন নিশ্চয়ই এখন আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। ঈশানের কথায় তৃষ্ণা থতমত খেয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না ঈশান ভাই। আমার এখন এসব ভাবার জন্য কিছুটা সময় চাই। ঈশান আর কথা বাড়ালো না, কিন্তু তখনই তার মা সায়দা বেগম চলে এলেন। তিনি এসেই বলতে লাগলেন, তোমার সাথে আমি তৃষ্ণার বিয়ে দেব না ঈশান। সায়দা বেগমের কথা শুনে ঈশান বলে উঠল, এসব কি বলছো আম্মু? আমি একদম ঠিক কথাই বলছি। কিন্তু কেন আম্মু? তৃষ্ণাকে নিয়ে তোমার কি সমস্যা? সত্যি বলতে, তৃষ্ণাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমাজ বলেও তো একটা ব্যাপার আছে ঈশান, সেটাও তো আমাদের ভাবতে হবে। তোর সাথে ত্রিনার বিয়ে হয়েছিল, আবার ডিভোর্স হয়েছিল, এখন আবার তুই তারই বড় বোনকে বিয়ে করবি। মানুষ তো আমাদের বাড়ির সব খবর জানে না, তারা শুধু জানে তোর সাথে ত্রিনার বিয়ে হয়েছিল। এখন যদি আবার তুই তৃষ্ণাকে বিয়ে করিস, তখন লোকে তোদের নিয়ে নানা কুচ্ছা রটাবে, বলবে এদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল। বিশেষ করে তৃষ্ণাকে এসব নিয়ে অনেক কথা শুনতে হবে। সবাই তাকে বলবে সে নিজের বোনের সংসার নষ্ট করেছে। ঈশান কিছু বলতে যাবে, তার আগেই
তৌফিক খান এসে বললেন, সমাজের লোকের কথা এত পড়া করে লাভ নেই ভাবি। তারা তো এমন অনেক কথাই বলে। সেই জন্য তো আমরা আমাদের ছেলে মেয়ের কোনো খারাপ চাইতে পারি না। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আগামী মাসের শুরুতেই আড়ম্বরপূর্ণভাবে ঈশানের সাথে তৃষ্ণার বিয়ে দেব। প্রয়োজন হলে তৃণার কুকর্মের কথাও সবাইকে জানাবো। কিন্তু এতে তো আমাদের পরিবারের বদনাম হবে। যা হয় হোক, সেসব পরে দেখা যাবে। একবার এই বদনামের কথা ভাবতে গিয়েই আপনি আর ভাইয়া মিলে অনেক ভুল করেছিলেন ভাবি। আপনারা যদি আগে আমাদের সবকিছু জানাতেন, তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। সে যাই হোক, এখন আর অতীত নিয়ে ভাবতে চাই না। সামনে যেন সব ঠিকঠাক হয়, সেটাই আমার চাওয়া। কিছু ঠিকঠাক হবে না। তুই শুধু এই তৃণাকে সামলা, এই তৃষ্ণাকে আমি সামলে নেব। ফোনে আরিফিনের উদ্দেশ্যে কথাগুলো বলতে লাগলো প্রেরণা বেগম। প্রত্যুত্তরে আরিফিন বলল, তুমি কিছু চিন্তা করো না ফুপি, আমি এদিকটা সামলে নিতে পারবো। তুমি শুধু যেভাবে হোক ওই তৃষ্ণা নামক পথের কাঁটাকে দূর করো। ওকে দূর করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তৃণাকে তো তৌফিক খান এমনিতেই ত্যাগ করেছে। এখন যদি তৃষ্ণাকে দূর করা যায়, তাহলে অটোমেটিক্যালি ওর সব সম্পত্তির ওপর একক আধিপত্য হবে আমার। আমি তো আর এমনি এমনি তৌফিক খানকে ফাঁসিয়ে বিয়ে করিনি। তার সব সম্পত্তি নিজের দখলে করার জন্যই করেছি। কিন্তু আমি যে তোমার সাথে মিলে এত কিছু করলাম, এর বিনিময়ে আমি কি পাবো ফুপি? আরে পাগল, আমার যা কিছু আসে সেসব তো তোরই। আমার নিজের তো কোনো ছেলে মেয়ে নেই। তাই তো তোর বাবা মায়ের কাছ থেকে, ওই অজপড়া গ্রাম থেকে তোকে এই শহরে নিয়ে এসেছি। আমার পর তুই তো এসব কিছুর একস্ত্র অধিপতি হবি। সেটা তো তুমি ঠিকই বলেছ ফুপি। ও হ্যাঁ, ভালো কথা। ওই তৃষ্ণার সাথে তুমি কি করতে চাও? ওকেও কি তৃণার মতো কোনোভাবে ফাঁসাবে নাকি? আরে না রে পাগল, এমনটা করা সম্ভব হবে না। তৃষ্ণাকে এমনিতেই যেমনই মনে হোক, ও কিন্তু বেশ বুঝে শুনে চলে। ওকে তৃণার মতো ফাঁসানো যাবে না। তাহলে ওর সাথে কি করবে? প্রেরণা বেগম শয়তানি হাসি হেসে বললেন, জীবন তো আর কম পাপ করেনি। সে 16 বছর বয়সে আমার মা বাপ গ্রামের এক আধবুড়ো লোকের সাথে আমার বিয়ে দেয়। কিন্তু আমিও কম না। একদিন সুযোগ বুঝে ওই বুড়োকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। এরপর শহরে আসি। ছোটবেলা থেকে বেশ সুন্দরী ছিলাম, তাই খুব সহজে বিভিন্ন পুরুষের মন গলাতে পারি। কয়েক বছর পর দেখা হলো আব্দুল করিমের সাথে। বেটা বেশ পয়সাওয়ালা ছিল, তাই ওর গলায় ঝুলে পড়লাম। 20 বছর বেশ ভালোভাবেই সংসার করলাম। তারপর হঠাৎ ওর মাথায় ভূত চেপে বসলো। আমাদের যেহেতু কোনো সন্তান নেই, তাই সব সম্পত্তি অনাথ আশ্রমে দান করতে চাইল। কিন্তু আমি থাকতে তো সেটা হতে দিতে পারি না। তাই সুযোগ বুঝে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ওটাকেও টপকে দিলাম। আর সবাই ভাবলো স্বাভাবিক মৃত্যু। এরপর তো ওর ধনী বন্ধু তৌফিক খানের গলায় ঝুললাম। তো এখন আমি ভাবছি, জীবনে দুটো খুন যখন করলামই, তখন আরেকটা করতে তো কোনো অসুবিধা নেই। আরিফিন ক্রুর হেসে বলল, তার মানে তুমি ওই তৃষ্ণাকেও খুন করবে? আড়াল থেকে সব কথোপকথন শুনে নেয় তৃণা। আরিফিন ও প্রেরণা বেগমের ভয়ানক পরিকল্পনা শুনে তার কলিজা কেঁপে ওঠে। সে দ্রুত সেখান থেকে সরে আসে। কাঁপতে কাঁপতে বলে, আমাকে কিছু করতে হবে। আপুকে এই বিপদের হাত থেকে যে করে হোক রক্ষা করতে হবে আমায়। তৃণা আশেপাশে তাকায়। একবার বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা ভাবে, কিন্তু আরিফিন দরজায় তালা মেরে রেখেছে। তাই তৃণা ভাবে তৃষ্ণাকে ফোন করে তার বিপদের ব্যাপারে সচেতন করবে। যেই ভাবা সেই কাজ। তৃণা আসার সময় তার ফোন সাথে করে আনতে পারেনি। সেজন্য আশেপাশে ভালো করে তাকিয়ে আরিফিনের বাড়ির টেলিফোনের কাছে যায়। অতঃপর তৃষ্ণার নাম্বার ডায়াল করে কল করতে থাকে। কিছু সময়ের মধ্যে তৃষ্ণা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আপু, আমি তৃণা বলছি। কেন ফোন করেছিস তুই? তোকে না বলেছি আমাদের কারোর সাথে যোগাযোগ না রাখতে? আপু প্লিজ, আমার কথাটা শোনো। তোমার সামনে অনেক বড় বিপদ। আরিফিন আর প্রেরণা বেগম মিলে। এটা আবার তোর কোন নতুন নাটক তৃণা? আমি কোনো নাটক করছি না আপু, আমি সত্যি বলছি। আমার কথাটা, চুপ করে থাক। আমি তোর কোনো কথা শুনবো না। ফোন রাখছি। বলেই তৃষ্ণা ফোনটা কেটে দেয়। তৃণার প্রতি ভীষণ রাগ হচ্ছে তার। এদিকে তৃণা ভীষণ অস্থির হয়ে যায়। যে করে হোক
আগত বিপদ থেকে তার তৃষ্ণাকে উদ্ধার করতে হবে। তাই সে আবার তৃষ্ণাকে ফোন করতে উদ্যত হয়। এমন সময় আরিফিন সেখানে এসে উপস্থিত হয়। তৃণার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে, কি করছো তুমি এখানে? ভয়ে তৃণার হাত থেকে টেলিফোন পড়ে যায়। আরিফিনের দিকে তাকাতেই সে আরো বেশি ভয় পেয়ে যায়। আরিফিন রাগে ফোঁসফাঁস করতে করতে তার দিকে এগিয়ে আসে। তৃণা খুব সহজেই বুঝতে পারল আজ তার সাথে খুব ভয়ানক কিছু ঘটতে চলেছে। তৃণার দিকে এগিয়ে এসে তার গায়ে হাত তুলতে চায় আরিফিন, কিন্তু গায়ে হাত তোলার পূর্বেই তৃণা শক্ত করে আরিফিনের হাতটা ধরে নেয়। আরিফিন রেগে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তৃণা পাশে থাকা টেবিলের ওপর থেকে ফুলদানিটা হাতে তুলে নেয়। আরিফিন কিছু করার আগেই তার মাথায় সজোরে আঘাত করে। আরিফিন মাথায় হাত দিয়ে নিচে পড়ে যায়। টিনা ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে আরিফিনের পকেট থেকে খুব চতুরতার সাথে গেইটের চাবি বের করে নেয়। অতঃপর দ্রুত দৌড়ে গিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায়। তারপর যত দ্রুত সম্ভব দৌড় দেয়। 7 মাসের বাচ্চা পেটে নিয়ে দৌড়াতে যদিও তার খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে প্রাণপণে দৌড় দেয়। এদিকে আরিফিনও কিছুক্ষণের মধ্যে উঠে দাঁড়িয়ে তৃণার পেছনে যেতে থাকে। তৃণা নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে। মাঝখানে হাঁপিয়ে গিয়ে কবার দমও নেয়। একটি সিএনজির কাছে যায়। হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, ধানমন্ডি যাবেন? সিএনজিওয়ালা ভ্রুকুচকে বলে, না, যাব না, আমি অন্যদিকে যাব। আরিফিন যে কোনো সময় এসে যাবে। এদিকে রাস্তায় আর কোনো সিএনজিও দেখা যাচ্ছে না। তাই তৃণা এক প্রকার বাধ্য হয়ে বলল, প্রয়োজনে আপনাকে দ্বিগুণ টাকা দেব, তাও আমাকে ধানমন্ডি নিয়ে চলুন। দ্বিগুণ টাকার কথা শুনে লোভ দেখা দেয় সিএনজিওয়ালার চোখে। মুহূর্তেই মত পাল্টে বলে, আচ্ছা চলুন, ধানমন্ডি যাচ্ছি। তৃণা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দ্রুত সিএনজিতে উঠে পড়ে। সিএনজিওয়ালাও গাড়ি চালানো শুরু করে। আরিফিন মাথায় হাত দিয়ে দূর থেকে তৃণাকে সিএনজিতে উঠতে দেখে তার নাম ধরে ডাকে। দৌড়ে ছুটে আসতে চায়, কিন্তু তার পূর্বে সিএনজি চলতে শুরু করে। আরিফিন ক্রোধে কিছু বিশ্রী গালিগালাজ দিয়ে আরেকটা সিএনজি দিয়ে তৃণাকে ফলো করতে থাকে। ধানমন্ডিতে পৌঁছানো মাত্রই তৃণা সিএনজি থেকে নেমে নিজের বাসার দিকে যেতে ধরে। সিএনজলা তাকে ডাক দিয়ে বলে, আপু, আপনি না দ্বিগুণ ভাড়া দিতে চাইলেন, এখন টাকা না দিয়ে চলে যাচ্ছেন কেন? তৃণা চোখে অন্ধকার দেখে। তখন তাড়াহুড়োয় দ্বিগুণ টাকা দেওয়ার কথা বললেও আসলে তো তৃণার হাতে কানাকড়িও নেই। তৃণা আর কোনো উপায় নিয়ে পেয়ে নিজের স্বর্ণের আংটি খুলে দিল সিএনজিওয়ালাকে। সিএনজিওয়ালা অবাক হলো বেশ। আরিফিনও ততক্ষণে চলে এসেছে। তাকে দেখা মাত্রই তৃণা ভোর দৌড় দেয়। আর আরিফিন সিএনজি থেকে নেমে তৃণার পেছনে দৌড়াতে থাকে। খান পরিবারের সবাই লাঞ্চ করতে একসাথে ডাইনিং টেবিলে বসে পড়েছে। সায়দা বেগম খাবার পরিবেশন করছেন, আর বাকিরা সবাই আয়েশ করে খেয়ে চলেছেন। সবাই যখন খেতে ব্যস্ত, তখনই হঠাৎ ছুটতে ছুটতে বাড়ির ভেতরে চলে আসে তৃণা, যাকে দেখা মাত্রই উপস্থিত সবার ভ্রু বিরক্তিতেই কুঁচকে যায়। ঈশান রাগে সরে বলে ওঠে, তুই কেন এসেছিস আবার? তৃণা হাঁপাতে হাঁপাতে বলে, এমনি এমনি আসেনি, অনেক মুখোশ খুলতে এসেছি। তৌফিক খান খাওয়া থামিয়ে থমথমে গলায় বললেন, এসবের মানে কি? তৃণা পিছনে তাকায়। কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখা মাত্রই চল চওড়া করে হাসে। ওদিকে তৃণার দিকে ভয়ঙ্কর দৃষ্টি ফেলে সামনে এগিয়ে আসতে থাকে। সে জানে এই বাড়িতে কেউ এখন তাকে, তৃণাকে, এত সহজে বিশ্বাস করবে না। তাই আরিফিন ধীর পায়ে ভেতরে আসতে আসতে নিজের মতো করে একটা কাহিনী বানিয়ে নেয়। ভেতরে সে সেই কাহিনী উপস্থাপন করার প্রস্তুতি নিয়ে ফেলে। এমন সময় তৃণা বলে ওঠে, সেদিন আমি তোমাদের সবাইকে বলেছিলাম আমি কোনো দোষ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আজ আমি আমার সেই কথার প্রমাণ দিতে এসেছি। ঈশান তৃণার দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক সুরে বলে, আরে, কি নতুন নাটক সাজিয়েছিস তুই বল? এতদিন নাটক করে কি তোর শান্তি হয়নি? এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে আরিফিন। ঈশানের তালে তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ ঈশান ভাই, আপনি ঠিকই বলেছেন। জানেন, আমি ওকে আটকাতে চেয়েও পারিনি। জানি না আবার কোন নতুন নাটক উপস্থাপন করতে এসেছি আপনাদের সামনে। প্রেরণা বেগমও মুরগির রানে কামড় দিতে দিতে আগুনে ঘিয়ে ঢালার জন্য বলে ওঠেন, এই মেয়ের নাটকের যে শেষ কবে হবে
সেটা আল্লাহই ভালো জানেন। ট্রিনা ভীষণ চওড়া একটা হাসি দিয়ে বলে, কার নাটক কখন শেষ হবে সেটা তো সময় বলে দেবে প্রেরণা বেগম। এমনও তো হতে পারে যে আজ সবার সামনে আপনার মুখোশি না খুলে যায়। ট্রিনার কথা শুনে ভেতরে ভেতরে বেশ ভয় পেয়ে গেলেন প্রেরণা বেগম। তবে সেই ভয়কে দমিয়ে রেখে বললেন, এই মেয়ে, এই, তোমার সাহস তো মন্দ নয়। তুমি আমার নাম মুখে নিচ্ছ। সত্যি বলতে আপনার নাম মুখে নিতেও আমার ঘৃণা হচ্ছে। আপনার মতো নিকৃষ্ট মহিলাকে তো। কথা সম্পূর্ণ করতে পারল না তৃণা। এর মধ্যেই তৌফিক খান খাবার টেবিলে জোরে শব্দ করে বলে উঠলেন, ব্যাস, অনেক হয়েছে। আমার সামনে আমার স্ত্রীকে একদম অপমান করবে না। তোমার গুণধন স্ত্রীর কাণ্ড আগে শোনো আব্বু, তারপর না হয় যা মন্তব্য করার করো। তৃণা আরও একবার দরজার দিকে তাকায়। হ্যাঁ, ওনারা এসে গেছেন। এতক্ষণ এই জন্যই নানাভাবে কথা বাড়াচ্ছিল তৃণা। সিএনজিতে করে আসার সময়ই সিএনজিওয়ালা থেকে তার ফোনটা নিয়ে পুলিশকে খবর দিয়েছিল। অতপর তাদেরকে আসতে বলেছিল তাদের বাড়ির ঠিকানায়। পুলিশকে আসতে দেখেই তৃণা বলে ওঠে, এবার আপনাদের সব কুকর্ম সামনে আসার পালা। কথাটা বলেই নিজের আঁচলের মধ্যে লুকিয়ে রাখা একটি ক্যামেরা বের করে তৃণা। ক্যামেরাটার দিকে তাকাতেই আরিফিনের চক্ষু চড়ক গাছ হয়। এটা তো তারই ক্যামেরা। শখবশত ফটোগ্রাফির নেশা আছে আরিফিনের, তাই এই ক্যামেরাটা সবসময় তার রুমেই থাকে। ট্রিনা আরিফিনের ভোঁতা মুখের দিকে তাকিয়ে বলে, কি ভাবছো তুমি? আমি কিভাবে এটা পেলাম? আমাকে এতটাও বোকা ভেবো না। তোমার রুমে যখন তুমি আমায় বন্দি করে রেখেছিলে তখনই আমি এটা পেয়েছি। আর তোমার আড়ালে ক্যামেরাটা লুকিয়ে রেখে সেদিন আমাদের রুমে তোমার সব কথা স্বীকারোক্তি রেকর্ড করেছি। আর আজ তোমার ফুপুর সাথে সব কথোপকথন আমি তুলেছি এখানে। আরিফিন ও প্রেরণা বেগম দুজনেই ভয়ে ঘামতে থাকে। ক্যামেরা চালু হতেই তাদের সব কুকীর্তি একে একে সকলের সামনে আসে। তৃণা সকলের উদ্দেশ্যে বলে, আমি প্রেরণা বেগমকে এটা বলতে শুনেছি যে ওনার দুই প্রাক্তন স্বামীকে উনি নিজের হাতেই হত্যা করেছেন। আপনারা ওনাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব সত্য জানতে পারবেন। তৌফিক খান সহ বাড়ির সবাই পুরো বনে গেছে। কারো মুখে কোনো শব্দ নেই। ষড়যন্ত্রের জাল যে এত গভীর ছিল সেটা কেউ হয়তো কল্পনা করতে পারেনি। তৌফিক খান ধীর পায়ে এগিয়ে এলেন প্রেরণা বেগমের দিকে। শক্ত হাতে থাপ্পড় বসিয়ে দিলেন তার গালে। ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, তুমি এতটা নীচ আমি ভাবতে পারিনি। তোমার অসহায় অবস্থার কথা ভেবে আমি তোমায় বিয়ে করেছিলাম। আর আজ তুমি তার এই প্রতিদান দিলে। আমার মেয়েদের ক্ষতি করতে চেয়েছ, এমনকি আমার বন্ধুর খুনিও তুমি। কজন মহিলা পুলিশ এসেছিল যারা প্রেরণা বেগমের কাছে এসে তাকে গ্রেফতার করেন। আরিফিনকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তৃণা সব প্রমাণও পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের দুজনকে নিয়ে গেলে সবাই তৃণার দিকে তাকায়। এই মেয়েটাকে তো সবাই অবিশ্বাস করেছিল, অথচ মেয়েটা নিজেই ষড়যন্ত্রের শিকার। সংকোচে কেউ তার সাথে কথা বলতে পারছিল না। তৃষ্ণা সর্বপ্রথম বলে, আমাকে ক্ষমা করে দিস তৃণা, তোকে আমি বিশ্বাস করিনি। ঈশানও ধীর পায়ে এগিয়ে এসে সংকোচ কাটিয়ে বলে, আমি তোমাদের ক্ষমা করতে যাব কেন বলো? তোমরা তো ভুল কিছু করনি। যা করেছ সব পরিস্থিতির সাপেক্ষে। দেখতে গেলেও আমিও পরিস্থিতির সাপেক্ষে অনেক কিছু করেছি, তাই আমার দোষটাই বেশি। আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তৌফিক খান এবার ট্রেনার কাছে এসে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, যা হবার হয়ে গেছে। অতীত তো বদলানো সুন্দর হয়, তবে আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের ভবিষ্যৎটা যেন ভালো হয়। 1 বছর পর সময়ের স্রোত যেমন এগিয়ে গেছে সেভাবে সকল জীবনও এগিয়ে গেছে। সময় অনেক কিছুই পাল্টে দেয়। আজ তৃষ্ণা ও ঈশানের বিয়ে। হ্যাঁ, তাদের এই বিয়েটা হতে বেশ সময় লেগে গেল, কারণ দুজনের একে অপরকে বুঝতে জানছে যে কিছুটা সময় লাগত। অবশেষে সকল দ্বিধা এড়িয়ে আজ তারা দুজনে একসাথে বাধা পড়তে যাচ্ছে। নিজের 9 মাসের ছোট বাচ্চাকে কোলে নিয়ে বিয়ের সব কাজে সেভাবে অংশগ্রহণ করতে পারছে না তৃণা। এই নিয়ে যদিও তার আফসোসের শেষ নেই। বারবার বলছিল, ইস, আমি যদি আপুর বিয়েতে সবার সাথে হাত মিলিয়ে কাজ করতে পারতাম। অন্য কোনো কাজ করতে না পারলেও তৃষ্ণা বিয়ের আসরে যাওয়ার পূর্বে তার মাথায় ঘোমটা তৃণায় বরিয়ে দেয়। আয়নার সামনে তৃষ্ণাকে নিয়ে গিয়ে বলে, দেখ আপি, বধূবেশী তোকে কত ভালো লাগছে। এর আগের বারও ভালো লাগছিল। অতীতের কথা মনে পড়তে তৃণার মন বেশিয়ে যায়।
দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তর থেকে। তৃষ্ণা তৃণার ভাব বুঝতে পেরে বলে, তুই আর অতীতে ডুব দিস না তো। চাইলে কি ভোলা যায় আপু? গতবার আমার স্বার্থপরের জন্য তোমার আর ঈশান ভাইয়ের মিল হয়নি। সেখানে তো বলতে গেলে তোর তেমন দোষ ছিল না। তোকে ফাঁসানো হয়েছিল। তোর সামনে পরিস্থিতিটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে তুই বাধ্য হয়েছিলি এমন করতে। তুমি যত যাই বলো, তাতে আমার ভুলটা মিথ্যে হয়ে যাবে না। আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই। উফ, তুইও না, বাদ দে এসব। যা হবার হয়ে গেছে। প্রেরণা বেগম, আরিফিন, ওরা নিজের অন্যায়ের শাস্তিও পেয়ে গেছে। এখন ওরা জেলের ঘানি টানছে। তা ঠিক বলেছিস। দুজনের আলাপ বাড়তে পারত, কিন্তু এর মধ্যে সায়দা বেগম এসে পড়লেন তাদের মাঝে। তারা দিয়ে বললেন, তৃষ্ণা চলো তাড়াতাড়ি, সবাই অপেক্ষা করছি তো। কাজেও এসে গেছে। তৃণা নিজের বড় বোনের উদ্দেশ্যে বলে, তুমি আজ নতুন জীবনে পদার্পণ করতে চলেছ। আমার শুভেচ্ছা নিও। তৃষ্ণা মুখটা গম্ভীর করে নিয়ে বলল, কালকের ফ্লাইটে কি তুই সত্যি কানাডা চলে যাবি? হ্যাঁ, অবশ্যই। বড় মামা তো ব্যবস্থা করে রেখেছেন। ওনারা তো ওখানেই থাকেন। আমি যখন বললাম কানাডা থেকে উচ্চশিক্ষা অর্জনের জন্য স্কলারশিপ পেয়েছি, তখন ওখানে গিয়ে থাকতে বলল। কিন্তু এভাবে একটা বাচ্চাকে নিয়ে তুমি চিন্তা করো না আপু, আমি ঠিক সামলে নেব। তৃষ্ণার কথা বাড়ালো না। তৃণার দিকে অপলক তাকিয়ে চলে যেতে লাগলো। কোথাও না কোথাও সেও জানে তৃণা হঠাৎ কেন এভাবে চলে যেতে চাচ্ছে। অস্বস্তি আর কষ্টের জন্যই সে এমনটা করছে। হাজার হোক, ঈশানকে তো সে বড্ড ভালোবাসত। ঈশানের সাথে বিয়েও হয়েছিল, কিন্তু ঈশান কখনোই তৃণার হয়নি। এখন সেই ঈশানের সাথে নিজের বড় বোনের সুখে সংসার সে কিভাবে সহ্য করবে? এই গোপন কথাটা তৃষ্ণাও বোঝে। রুম থেকে যেতে যেতে তৃষ্ণা একবার পিছু ফিরে বলল, তুই কি আজীবনের জন্যই কানাডায় চলে যাবি? যদি ওখানে সেটেলড হই তাহলে তাই, তবে গ্যারান্টি নেই। আবার ফিরবি তো? হয়তো। ট্রিনার কথার ধরনে বুঝিয়ে দিচ্ছে, একবার কানাডায় চলে গেলে সে আর ফিরবে না। তৃষ্ণা তৃণার দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলল, ভালো থাকিস তাহলে। তৃণা স্থির রইল। তৃষ্ণা চলে যাওয়ার পর তৃণা রুমের মধ্যেই বসে রইল। তার পক্ষে যে এই বিয়েটা স্বচক্ষে দেখা সম্ভব নয়। হ্যাঁ, সে নিজেই তৃষ্ণাকে একটা বছর ধরে বুঝিয়েছে তার ঈশানকে বিয়ে করা উচিত। নিজেও চেয়েছে যে ঈশানের সাথে তৃষ্ণার বিয়ে হোক। কিন্তু আজ কেন জানি তার বুকের বাপাশে অসম্ভব পীড়া অনুভূত হচ্ছে। অজান্তেই চোখ থেকে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। তার ছোট বাচ্চার হাতে জলের ফোঁটা পড়তেই তার হাত নড়ে উঠল। তৃণা তৎক্ষণাৎ নিজের চোখের অশ্রু মুছে নেয়। মিকে হেসে বলে, তুই তো আমার সব রে। তোকে নিয়ে আমি বাকি জীবন চলে যাবে। আমার আর কাউকে লাগবে না। তৃণা নিজের বাচ্চাকে কোলে নিয়ে বাইরে চলে আসে। বিয়ের আসরে গিয়ে দেখে সবাই কোলাকুলি করছে, মানে বিয়েটা হয়েছে। ঈশান আর তৃষ্ণা দুজনের মুখে হাসি শোভা পাচ্ছে। তাদের খুশি দেখে তৃণারও ভালো লাগে। অবশেষে সবকিছু ঠিক হলো। কিন্তু ঈশান, তার প্রথম প্রেম, প্রথম অনুভূতি। ঈশানের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় তৃণা। মনে মনে নিজেকে শাসিয়ে বলে, মন তুই আর বেহায়া হোস না। তৃণা এক বেলকনিতে এসে দাঁড়ালো। আকাশে চাঁদের দিকে তাকিয়ে বলল, ওই চাঁদ যেমন নিঃসঙ্গ, আমিও তেমনই। সমাপ্ত।